হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 700 সলভ করতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখো, যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো পাবে এই পুরো ভিডিওতে সেগুলো অবশ্যই নোট ডাউন করো, এবং প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে বুঝবে। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে লিখবে। ওকে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এইভাবে টেস্ট পেপারের যত পেজ আছে ফিজিক্যাল সায়েন্সের সবগুলো আমাদের সলভ করতে হবে। ওকে, তো চলো শুরু করি আজকের পেজ নাম্বার 700 ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার সলভ। দেখো, প্রথমেই বিভাগ কতে তোমরা জানো 15টি এমসিকিউ থাকে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে হয়। এখানে 1x15, এখানে কোনো অর্থ থাকে না। দেখো 1.1, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? অপশন এ কাঠ, অপশন বি কয়লা, অপশন সি এলপিজি, অপশন সি ডিজেল। এখানে সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি এলপিজি, কারণ কাঠের তাপন মূল্য যেখানে 17 থেকে 22, কয়লার যেখানে তাপন মূল্য 25 থেকে 30, ভালো করে দেখে নাও, এগুলো মাথায় রাখতে হবে। এলপিজির যেখানে 50 আর ডিজেলের যেখানে 45, এগুলো সবই কিন্তু একক হচ্ছে কিলোজুল পার গ্রাম। ওকে, তাহলে বুঝতেই পারছো, কাঠের 17 থেকে 22, কয়লার 25 থেকে 30, এলপিজির 50 আর ডিজেলের 45। তাহলে সব থেকে বেশি তাপন মূল্য কার? এখানে সব থেকে বেশি তাপন মূল্য এলপিজির। ওকে, তবে এই প্রসঙ্গে মনে রেখো, সবচেয়ে বেশি তাপন মূল্য কোন জ্বালানির? সেটা হচ্ছে হাইড্রোজেনের। মনে রেখো, হাইড্রোজেনের 150 কিলোজুল পার গ্রাম। হাইড্রোজেনের তাপন মূল্য সবচেয়ে বেশি। ওকে, হাইড্রোজেনের তাপন মূল্য সবচেয়ে বেশি। চলো সেকেন্ড কোয়েশ্চেনে যাই। দেখো এখানে 1.2তে রয়েছে পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? অপশন এ পি, অপশন বি ভি, অপশন সি টি, অপশন ডি আর। অবশ্যই এখানে উত্তর হবে অপশন ডি আর, কারণ এখানে পি চাপ পরিবর্তনশীল রাশি। ওকে, তাহলে পরিবর্তনশীল কোনগুলো? অবশ্যই পি চাপ পরিবর্তনশীল, আয়তন পরিবর্তনশীল এবং উষ্ণতা পরিবর্তনশীল। ওকে, এই তিনটে পরিবর্তনশীল। কিন্তু আর কে বলা হয়, আর এর নামের মধ্যেই দেখো লুকিয়ে আছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। যাই হোক, তাহলে এখানে বলাই হচ্ছে এটা ধ্রুবক, অর্থাৎ স্থির রাশি। তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? অবশ্যই আর, মোলার গ্যাস ধ্রুবক আর বা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর স্থির। ওকে, নেক্সট চলো। এ প্রসঙ্গে বলে দিই, আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে এককে 0.082, আর সিজিএস এককে 8.314 ইন্টু 10⁻⁷, আর এসআই এককে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এখানে 8.314 ইন্টু 10⁻⁷ আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর এটা 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, চলো 1.3তে বলছে এসটিপিতে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব গ্যাসটির বাষ্প ঘনত্বের অপশন এ 2 গুণ, অপশন বি অর্ধেক, অপশন সি 22.4 গুণ, অপশন ডি 0.089 গুণ। খুব সুন্দর একটি প্রশ্ন, এটা মনে রেখো সবসময়, যে এসটিপিতে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব গ্যাসটির বাষ্প ঘনত্বের অপশন ডি হবে উত্তর 0.089 গুণ। অর্থাৎ এই লাইনটা মনে রেখো, এটা তোমাদের অঙ্ক করতেও কাজে লাগবে। কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইন্টু 0.089, এই লাইনটা কিন্তু মনে রেখো। তাহলে প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের কত গুণ হলো? 0.089 গুণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1.4, ডিগ্রি সেলসিয়াস -1 টু দি পাওয়ার -1 এককে ইনভার্স -1 এককে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স 1 এককে এর মান কত হবে? অপশন এ আলফা, অপশন বি 5/9 আলফা, অপশন সি 9/5 আলফা, অপশন ডি 32 আলফা। আচ্ছা, এই প্রশ্নটা যাওয়ার আগে আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে ইনফরমেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই কথাটা তোমরা মনে রেখো, যে আলফা এফ, এটা লিখে রাখবে খাতায়, সমান সমান 5/9, এটা কিন্তু সব বইয়ে নেই ইনফরমেশনটা। আলফা সি সমান সমান 5/9 আলফা কে। খুব কাজে লাগবে, এটা ভীষণ কাজে লাগবে এই ইনফরমেশনটা। অর্থাৎ মনে রেখো, ফারেনহাইট এককে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান 5/9 সেলসিয়াস এককে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক,
এবং সমান সমান 5/9 কেলভিন স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তবে এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, যে সেলসিয়াস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর কেলভিন স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু সবসময় সমানই হয়, 5/9, কিন্তু ফারেনহাইট স্কেলের সঙ্গে এগুলোর ডিফারেন্স আছে। তাহলে এখানে বলছে সেলসিয়াস স্কেলে যদি আলফা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে? সেলসিয়াস স্কেলে কত হচ্ছে? আলফা। অবশ্যই তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে আলফা এফ সমান সমান 5/9 ইন্টু আলফা সির জায়গায় আলফা বসিয়ে দাও, তাই তো? তাহলে উত্তর হচ্ছে 5/9 আলফা। ওকে, বোঝা গেল ব্যাপারটা? এটা ভুলবে না কিন্তু। যদি কখনো তোমাকে বলে যে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি এক্স হয়, ফারেনহাইট স্কেলে কত হবে? তাহলে অবশ্যই উত্তর হবে কত বলো? 5/9x। উল্টো যদি করে, যদি বলে ফারেনহাইট স্কেলে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক্স, তাহলে সেলসিয়াস স্কেলে কত হবে? তখন কিন্তু হবে 9/, তাহলে ফারেনহাইট স্কেলে দিলে তখন উল্টে যাবে, তখন হবে 9/5x। ওকে, এটা ভুলবে না। আর যদি বলে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক্স, তাহলে কেলভিন স্কেলে কত? এক্সই হবে, কারণ দেখতেই পাচ্ছ 5/9 আলফা সি সমান 5/9 আলফা কে, যা সেলসিয়াস স্কেলে যা হবে কেলভিন স্কেলে তাই হবে। কিন্তু আলফার সঙ্গে অর্থাৎ ফারেনহাইট স্কেলের সঙ্গে কেলভিন স্কেলের সম্পর্কটা কিন্তু আবার আলফার সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্কের মতনই। ক্লিয়ার? এইটা কিন্তু ভুলবে না। এই প্রশ্নের উত্তরটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই সম্পর্কটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, এইটা তোমাদের কাজে লাগবে। আলফা সি সমান আলফা এফ সমান 5/9 আলফা সি সমান 5/9 আলফা কে। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলো। দেখো প্রশ্নটা, গোলীয় দর্পণে মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিটি হবে প্রধান অক্ষের অপশন এ সমান্তরাল, অপশন বি 45 ডিগ্রি কোণে, অপশন সি 90 ডিগ্রি কোণে, অপশন ডি কোনোটিই নয়। ভালো করে একটু দেখো উত্তরটা, আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। উত্তরটা পরে আগে একটু বুঝে নাও। ধরো এটা একটা গোলীয় দর্পণ আমি আঁকলাম, এটা প্রধান অক্ষ আঁকলাম। এবার এই গোলীয় দর্পণটার আমি ধরে নিলাম এইটা মুখ্য ফোকাস, আমি ধরে নিলাম। এবার এই মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে আলোকরশ্মি যদি যায়, ধরো এই মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে আলোকরশ্মি গিয়ে এখানে আপতিত হলো, সবসময় এই অ্যারো চিহ্নটা দিয়ে দেবে আলো, তাহলে কি হবে? সবসময় মনে রেখো, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে আলোকরশ্মি গিয়ে দর্পণে আপতিত হলে অবশ্যই সেটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হবে, এটা মনে রেখো। ঠিক উল্টোভাবে আবার মনে রেখো, যদি উল্টোটাও সত্যি, যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলোকরশ্মি এসে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মি এসে দর্পণের আপতিত হয়, তাহলে সেটা কিন্তু আবার ফোকাসের মধ্যে দিয়ে যায়। এই দুটোই মনে রেখো, বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ ফোকাস দিয়ে যদি আলোকরশ্মি এসে আপতিত হয়, তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। আবার যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে যদি দর্পণের উপর আপতিত হয়, তাহলে ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? এটা কিন্তু ভুলবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে একটি লাল ফুলকে, কোয়েশ্চেন নাম্বার 126, নীল কাচের মধ্যে দিয়ে কি রূপ দেখায়? অপশন এ লাল, অপশন বি নীল, অপশন সি সবুজ, অপশন ডি কালো। অবশ্যই এটা দেখাবে কালো। কেন কালো দেখাবে? দেখো কালো দেখাবে এই কারণে, এই যে লাল আলোটা নীল কাচের মধ্যে দিয়ে যাবে, তাহলে লাল, ভালো করে বুঝে নাও, লাল আলোটা যাবে কার মধ্যে দিয়ে? নীল কাচের মধ্যে দিয়ে, তাই তো? তাহলে লাল আলোটা নীল কাচের মধ্যে দিয়ে গেলে বললে লাল আলো শোষিত হবে। এই লাল আলোটা কি হয়ে যাবে? লাল আলোটা এখানে শোষিত হয়ে যাবে। কোথায়? এই নীল কাচের মধ্যে শোষিত হয়ে যাবে। কোনো আলো নীল কাচের প্লেটের ভিতর দিয়ে যাবে না, তাই কোনো আলো এই নীল কাচের প্লেটের ভেতর দিয়ে যাবে না, তাই স্বাভাবিকভাবেই কি দেখাবে? স্বাভাবিকভাবেই কালো দেখাবে। ভালো করে বোঝো, নীল কাচের উপর লাল আলো এসে পড়লো, লাল আলোটা শোষিত হয়ে গেল, তাহলে কোনো আলো কিন্তু গেল না, তাহলে স্বাভাবিকভাবেই কি দেখাবে? কালো। ক্লিয়ার? চলো নেক্সট। উষ্ণতা ও ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলে রোধের মান হবে অপশন এ দ্বিগুণ, অপশন বি 3 গুণ, অপশন সি 4 গুণ, অপশন ডি 6 গুণ। অবশ্যই এটার উত্তর হবে 3 গুণ। কেন? দেখে নাও, আমরা জানি রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, রোধ প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এইবার দেখো এখানে বলছে আবার উষ্ণতার উপরেও নির্ভর করে। অবশ্যই উষ্ণতা ও ব্যাসার্ধ অপরিবর্তিত মানে প্রস্থচ্ছেদ অপরিবর্তিত, উষ্ণতা অপরিবর্তিত। তাহলে আমি সরাসরি এই সম্পর্কটার উপর জোর দিতে পারি এই প্রশ্নটার ক্ষেত্রে। তাহলে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। এবার বলছে পরিবাহী তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলো, তাহলে পরিবাহী তারের দৈর্ঘ্য যদি 3 গুণ করা হয়, তাহলে রোধও 3 গুণ বেড়ে যাবে, যেহেতু সমানুপাতিক। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 3 গুণ যদি দৈর্ঘ্য বৃদ্ধি করা যায়, তাহলে রোধও 3 গুণ বেড়ে যাবে, আর দৈর্ঘ্য 3 গুণ কমিয়ে দিলে রোধও 3 গুণ কমে যাবে। ঠিক আছে? যেহেতু সমানুপাতিক, ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে উত্তর হবে 3 গুণ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন।
এমসি গুগলে একটু ফাস্ট যেতে হবে আমাদের। দেখো এখানে নিচের কোন রেটিং যুক্ত বাল্বটির রোধ সব থেকে বেশি, এ বি সি ডি, প্রত্যেকের দেখো বিভব প্রভেদ কিন্তু সেম, 220 ভোল্ট 220 ভোল্ট 220 ভোল্ট 220 ভোল্ট। এবার একটা সম্পর্ক আমরা জানি, ফর্মুলা কি জানি আমরা, ফর্মুলা জানি রোধ সমান সমান ভি স্কোয়ার বাই পি, এটা জানি, এটা জানি। তাহলে যেখানে আর রোধ, ভি হচ্ছে বিভব প্রভেদ, পি হচ্ছে ক্ষমতা। প্রত্যেকে দেখো 25 ওয়াট 60 ওয়াট 100 ওয়াট 40 ওয়াট দেওয়া আছে। এবার একটা জিনিস খেয়াল করো তো, ভি যেহেতু এখানে প্রত্যেকের সমান, তাহলে এখানে ভি ধ্রুবক, তাহলে আর প্রপোর্শনাল, সহজে বোঝার উপায় কি, আর কি ক্ষমতার সঙ্গে ব্যস্তবাদী, অর্থাৎ যার তড়িৎ ক্ষমতা যত বেশি তার রোধ তত কম। তাহলে এখানে দেখো তো বলছে রোধ সব থেকে বেশি, যেহেতু বলছে রোধ সব থেকে বেশি তাহলে দেখতে হবে কার তড়িৎ ক্ষমতা সব থেকে কম, কারণ যার তড়িৎ ক্ষমতা সব থেকে কম তার রোধ সব থেকে বেশি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক। এবার তড়িৎ ক্ষমতা সব থেকে কম কার আছে, তড়িৎ ক্ষমতা সব থেকে কম আছে 25 ওয়াট। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে আর প্রপোর্শনাল টু 1/25, আর প্রপোর্শনাল টু 1/60, আর প্রপোর্শনাল টু 1/100, আর প্রপোর্শনাল টু 1/40। নিজেরাই বুঝতে পারবে। দেখো এই ভগ্নাংশের নিচে যত বড় সংখ্যা তাহলে সেটা নিশ্চয়ই সেটা তত ছোট সংখ্যা, তাই তো? তাহলে ব্যাপারটা বোঝো, তাহলে রোধ সব থেকে বেশি হবে কোনটার, রোধ সব থেকে বেশি হবে যেখানে যার ক্ষমতা সব থেকে কম, তার মানে উত্তর হবে এ। সহজে বুঝে গেলে ব্যাপারটা। এবার অনেকে বোকার মতন এই প্রত্যেকটা এরকম বের করতে যেও না, আর সমান ভি স্কোয়ার বাই পি, এটা বের করলে এটা বের করলে এটা বের করলে পরিষ্কার দেখাই যাচ্ছে। আমি তো এখানে বোঝালাম, এত সময়ও লাগার কথা নয়। আর প্রপোর্শনাল টু 1/p, সব থেকে রোধ বেশি চেয়েছে, তাহলে দেখতে হবে ক্ষমতা সব থেকে কম কার, ব্যাস এটা উত্তর হবে। এই প্রশ্নটাই যদি আসতো কোন বাল্বটির রোধ সব থেকে কম, তাহলে দেখতাম এটা কম হলে এটা বেশি হতে হবে, তাহলে কার ক্ষমতা সব থেকে বেশি, তার মানে সেখানে উত্তর হতো কোনটা, এইটা। পরিষ্কার বোঝা গেল, যেহেতু বিভব প্রভেদ এখানে প্রত্যেকটার সেম। আবার যদি এ প্রসঙ্গে বলে দিই, বিভব প্রভেদ যদি আলাদা থাকতো তখন কিন্তু এই সম্পর্কটা খাটতো না, তখন কিন্তু তোমাকে বের করতেই হতো। তবে এমসিকিউ যেহেতু 1 নম্বরের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসলে তখন বিভব প্রভেদটা সেমই করে দেবে। এটাই যদি 2 নম্বরের প্রশ্ন আসে যে দুটো বাল্ব দিয়ে বলে রোধের অনুপাত নির্ণয় করো বা কোন বাল্বটি রোধ বেশি, তখন আবার তোমাকে বিভব প্রভেদ আলাদা করতে পারে। এইভাবে আর ইকুয়ালস টু ভি স্কয়ার বাই পি সমীকরণ থেকে দুটো রোধ বের করে নিতে হবে। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটা বোঝালাম আমি আর প্রপোর্শনাল টু 1/p এর উপর ভিত্তি করে এই এমসিকিউটা বুঝিয়ে দিলাম। চলো নেক্সট 1.9, কোন নিউক্লিয় বিক্রিয়া সৌরশক্তির উৎস? অপশন এ নিউক্লিয় সংযোজন, অপশন বি নিউক্লিয় বিভাজন, অপশন সি প্রতিস্থাপন, অপশন ডি অপনয়ন। সরাসরি উত্তরে চলে যাই, সৌরশক্তির উৎস। সৌরশক্তির উৎস অবশ্যই হবে অপশন এ নিউক্লিয় সংযোজন, কারণ আমরা জানি সূর্য ও অন্যান্য নক্ষত্রদের বিপুল শক্তির উৎস কি? বিপুল শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। সেখানে কি হয়? সেখানে হাইড্রোজেন, অত্যন্ত হালকা হাইড্রোজেন পরমাণুগুলো সংযোজিত হয়ে কি তৈরি করে? ভারী হিলিয়াম উৎপন্ন করে, সেই সঙ্গে পজিট্রন নির্গত হয়, তোমরা জানো, সেই সঙ্গে পজিট্রন নির্গত হয় এবং হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ঠিক আছে? আর এছাড়া আর একটা উদাহরণ দিয়ে দিই, সেটা হচ্ছে হাইড্রোজেন বোমা। এ প্রসঙ্গে জেনে রাখো, হাইড্রোজেন বোমা সেখানেও কিন্তু নিউক্লিয় সংযোজন। ওকে, আর নিউক্লিয় বিভাজনে কি আছে? নিউক্লিয় বিভাজন হচ্ছে পারমাণবিক বোমা। যদি পারমাণবিক বোমা আসে তাহলে নিউক্লিয় বিভাজন। তাছাড়া সূর্য অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস সংযোজন, হাইড্রোজেন বোমা সেটাও কিন্তু নিউক্লিয় সংযোজন। ওকে, চলো নেক্সট 1.10। দেখো বলছে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজালে কোনটি সঠিক? অপশন এ আই গ্রেটার দেন। ক্রমবর্ধমান মানে কি? মানে দেখো ডান দিকটা লেস দেন ফর্মে রয়েছে, তার মানে ডান দিকেরটা সব থেকে বড়। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো লেস দেন ফর্মে রয়েছে, এরকম লেস দেন ফর্মে থাকলে ডান দিকেরটা সব থেকে বড়। এবার প্রথমে দেখো আয়োডিন, ব্রোমিন আর ক্লোরিন, তাহলে ক্লোরিনকে সব থেকে বড় বলা হচ্ছে তিনটের মধ্যে, এটা ভুল, কারণ সব থেকে বড় আমরা জানি হ্যালোজেনের মধ্যে সব থেকে বড় আয়োডিন, তাহলে এটা ভুল, এটা বাদ। দ্বিতীয়টা দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর কার্বন, আমরা জানি পর্যায় সারণীর পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যত যাওয়া যায় পরমাণুর ব্যাসার্ধ তত ছোট হতে থাকে, এটা জানি। এবার দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর কার্বনের মধ্যে সোডিয়াম সব থেকে বাদিকে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর কার্বন, তাহলে কার্বন সব থেকে ডান দিকে আছে। কার্বন সব থেকে ডান দিকে আছে কোনো একটা পর্যায়ের, অথচ দেখো কার্বনকে বলা হচ্ছে সব থেকে বড়, তাহলে এটাও ভুল, কারণ এখানে সব থেকে বড় হচ্ছে সোডিয়াম, তার থেকে ছোট ম্যাগনেসিয়াম, তার থেকে ছোট কার্বন, যেহেতু এরকম পরপর আসছে। তারপর একটা দেখো কার্বন, নাইট্রোজেন আর ক্লোরিন, এখানেও একই ঘটনা, কার্বন আছে সব থেকে বাদিকে,
তারপরে আছে নাইট্রোজেন, তারপরে আছে ক্লোরিন। তাহলে ক্লোরিন সব থেকে ছোট হবে, কিন্তু দেখো ক্লোরিনকে সব থেকে বড় বলা হয়েছে, তাহলে এটাও ভুল। তাহলে তিনটে ভুল হয়ে গেল। এটা আমার ব্যাখ্যার প্রয়োজনে নেই, এটাই উত্তর হবে। কিন্তু দেখো ব্যাখ্যাটা করেও দিই। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটা শ্রেণী বরাবর আছে। আমরা জানি লিথিয়াম সবার উপরে থাকে, তারপর সোডিয়াম থাকে, তারপর পটাশিয়াম থাকে, এটা শ্রেণী বরাবর আছে। এবার আমরা কি জানি, শ্রেণী বরাবর যত নিচে নামা যায় তত পরমাণুর ব্যাসার্ধ বড় হতে থাকে জানি। তাহলে স্বাভাবিকভাবেই সবার উপরে কে আছে, লিথিয়াম, তাহলে ওটা সব থেকে ছোট। তারপরে আছে সোডিয়াম, দেখো নিচে, ওর থেকে বড়। একদম নিচে আছে পটাশিয়াম, সবথেকে বড়। তাহলে লিথিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন পটাশিয়াম, সঠিক উত্তর একদম। বোঝা গেল? আমি পুরো ইলাস্ট্রেশন করে বুঝিয়ে দিলাম ভালো করে। নেক্সট চলো। নিম্নের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? এটা NH4OH হবে। NH4OH এর জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য, এটা উত্তর হবে না। লঘু H2SO4 অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য, এটা উত্তর হবে না। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষ্য, এটা উত্তর হবে না। CCl4 এইটা হবে উত্তর, কারণ এটা হচ্ছে সমযোজী যৌগ, এটা সমযোজী যৌগ। আর বাকি তিনটে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, এইগুলো প্রত্যেকে কিন্তু আয়নীয় যৌগ। তোমরা জানো যে আয়নীয় যৌগরা তড়িৎ বিশ্লেষ্য হয় আর সমযোজী যৌগরা তড়িৎ অবিশ্লেষ্য হয়। ওকে, নেক্সট চলো। CaO গঠনের সময় Ca পরমাণু কয়টি ইলেকট্রন ত্যাগ করে? সরাসরি চলে যাই। Ca পারমাণবিক সংখ্যা কত? Ca পারমাণবিক সংখ্যা 20। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি? ইলেকট্রন বিন্যাসটা আগে বুঝে নাও। 20 হলে ইলেকট্রন বিন্যাস হয় 2,8,8,2। তাহলে স্বাভাবিকভাবে অষ্টক পূর্তি দেখানোর জন্য সর্বশেষ কক্ষপথে কটি ইলেকট্রন ডিস্টার্ব করছে? 2টি। তাহলে এই 2টি ইলেকট্রন যদি কোনোভাবে ছেড়ে দিতে পারে, তার আগের কক্ষপথের 8টি ইলেকট্রন দেখাতে পারবে। আর প্রত্যেকের লক্ষ্য থেকে অষ্টক পূর্তি দেখানো। তাহলে Ca পরমাণু কটি ইলেকট্রন ত্যাগ করবে? স্বাভাবিকভাবেই অপশন বি হবে উত্তর, 2টি, তাই না? তাহলে CaO গঠনের সময় Ca 2টি ইলেকট্রন ত্যাগ করে, আর অক্সিজেন সেই 2টো ইলেকট্রন গ্রহণ করে O2- উৎপন্ন করে, দিয়ে আলটিমেটলি CaO যৌগ উৎপন্ন করে। ক্লিয়ার? চলো নেক্সট। অর্থাৎ দেখবে যখন যে পরমাণু সর্ববিষ্ট কক্ষপথে ধরো একটা ইলেকট্রন আছে, ঠিক তার আগের কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, তাহলে সে ওই একটা ইলেকট্রন ত্যাগ করার চেষ্টা করবে। আবার কোনো মৌলের পরমাণু দেখা যাচ্ছে সর্ববিষ্ট কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, সে 7টা ত্যাগ না করে সে একটা গ্রহণ করবে। অর্থাৎ আলটিমেটলি উদ্দেশ্য কিন্তু শেষ কক্ষপথে কটি? 8টি ইলেকট্রন করা। এটা জানো তোমরা। নেক্সট। নাইট্রোপ্রোসাইড টেস্টে সাড়া দেয় অপশন এ HCl, অপশন বি NH3, অপশন সি H2S, অপশন ডি N2। সরাসরি উত্তর বলে দিই, উত্তর হবে H2S। নাইট্রোপ্রোসাইড টেস্টে সাড়া দেয় H2S। এই বিক্রিয়াটাকে মেলিনের বিক্রিয়া বলে, এটাও আলাদা করে রেডি করে রেখো তোমরা। এই বিক্রিয়াকে মেলিনীয় বিক্রিয়া বলে। এখানে H2S ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের সঙ্গে বিক্রিয়া করে বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন করে। বেগুনি বর্ণের, এটাও অবজেক্টিভ প্রশ্ন আসে যে কি বর্ণের দ্রবণ উৎপন্ন করে, এগুলো মনে রেখো। ওকে, নাইট্রোপ্রোসাইড টেস্টে সাড়া দিচ্ছে তাহলে কে? H2S বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন করছে। এই বিশেষ বিক্রিয়াটাকে বলা হয় মেলিনের বিক্রিয়া। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় যে ধাতুটি, সেটা হলো অপশন এ অ্যালুমিনিয়াম, অপশন বি কপার, অপশন সি ক্রোমিয়াম, অপশন ডি লেড। তাহলে অ্যালুমিনিয়াম উচ্চ তড়িৎ ধনাত্মক, এটা করা যাবে না। লেড আর কপার নিম্ন তড়িৎ ধনাত্মক, এদেরও করা যাবে না। সঠিক উত্তর হবে অপশন সি ক্রোমিয়াম। মনে রেখো, 3টে ধাতুকে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। একটা হচ্ছে Fe, আর 2 নম্বর হচ্ছে ক্রোমিয়াম, আর 3 নম্বর হচ্ছে ম্যাঙ্গানিজ। এটা মনে রেখে এই প্রশ্নটাকে দেখছি বারবার ঘুরে ফিরে আসছে কিন্তু এটা। তাহলে আয়রন, ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ এদেরকে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, মনে রেখো। নেক্সট লাস্ট কোয়েশ্চেন MCQ এর। দেখো বলছে নিচের কোনটি কৃত্রিম পলিমার নয়? PVC, টেফলন, পলিথিন, সেলুলোজ। PVC কৃত্রিম পলিমার, প্রশ্নই নেই, কৃত্রিম পলিমার। টেফলন কৃত্রিম পলিমার, পলিথিন কৃত্রিম পলিমার, এগুলো প্রত্যেকটা জৈব অভঙ্গুর, প্রত্যেকটা নন বায়োডিগ্রেডেবল। একমাত্র দেখো সেলুলোজ কিন্তু কৃত্রিম পলিমার নয়। ওকে, সেলুলোজ কৃত্রিম পলিমার নয়, এটা প্রাকৃতিক পলিমার এবং অবশ্যই জৈব ভঙ্গুর, অর্থাৎ বায়োডিগ্রেডেবল। এটা পরিবেশের দূষণ বা করে না, সমস্যা করে না আমাদের। ওকে, এইভাবে MCQ-গুলো কমপ্লিট হলো। চলো এবার আমরা ঢুকবো বিভাগ খতে। চলো সুন্দর করে বুঝে নাও প্রত্যেকটা প্রশ্ন। দেখো, বিভাগ খতে মোট 21টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে সব রকমের প্রশ্ন থাকবে, সত্য মিথ্যা, ম্যাচিং, শূন্যস্থান, এক কথায় উত্তর। প্রথম প্রশ্ন দেখো, LPG-র মূল উপাদানের নাম লেখো। LPG-র মূল উপাদান হচ্ছে, LPG গ্যাসের মূল উপাদান বিউটেন। ওকে, LPG গ্যাসের মূল উপাদান কি? বিউটেন। আর এ প্রসঙ্গে বলে রাখি, CNG গ্যাসের মূল উপাদান কি? CNG গ্যাসের মূল উপাদান বা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন। নেক্সট 2.2, মূল গ্রিন হাউস গ্যাস কোনটি? মূল গ্রিন হাউস গ্যাস কিন্তু
মূল গ্রিন হাউস গ্যাস কোনটা? মূল গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের অবদান সব থেকে বেশি। ওকে, যতগুলো কার্বন মানে গ্রিন হাউস গ্যাস রয়েছে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের একারই অবদান 50 to 52%, মনে রেখো। বাকি মিথেন, নাইট্রাস অক্সাইড, যত আছে জলীয় বাষ্প সব কিছুর কিন্তু বাকি 48%-এর মধ্যে, সব কিছু মিলিয়ে। তাহলে মূল গ্রিন হাউস গ্যাস অবশ্যই মনে রেখো কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোয়েশ্চেনে চলো। পরের প্রশ্ন দেখো, অথবাই বলছে উচ্চতার সঙ্গে দ্রুত হারে উষ্ণতা বাড়তে শুরু করে বায়ুমণ্ডলের কোন স্তরে? এটার উত্তর হবে থার্মোস্ফিয়ার। এটার উত্তর হবে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে কি হয়? থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা যত বাড়ে উষ্ণতা দ্রুত হারে বাড়তে শুরু করে। এখানে উষ্ণতা দ্রুত হারে বাড়তে শুরু করে। এখানে 120 কিলোমিটার উচ্চতায়, একটু তথ্য দিয়ে রাখি বুঝতে পারবে তোমরা, 120 কিলোমিটার উচ্চতায় যেখানে তাপমাত্রা 500 ডিগ্রি সেলসিয়াস, ভালো করে দেখে নাও, সেখানে 200 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কোথায় চলে গেল? দেখো 700 ডিগ্রি সেলসিয়াস। আবার দেখো 500 কিলোমিটার উচ্চতায় এখানে চলে যায় 1200 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হারে বাড়ছে? তাহলে উত্তর হবে কি? অবশ্যই থার্মোস্ফিয়ার। নিচে দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে সমআয়তন CO, এটা হবে CO2 আর এটা N2 নাও। একই উষ্ণতা ও চাপে সমআয়তন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক না। অ্যাভোগাড্রো প্রকল্প কি বলে? অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী এই প্রশ্নের উত্তর জানা যাবে। অ্যাভোগাড্রো প্রকল্পটা মনে করো যে সেখানে বলা হয়েছে যে একই চাপ ও উষ্ণতায় সমআয়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। তাহলে এখানে একই উষ্ণতা একই চাপে রাখা আছে, সমআয়তন কার্বন ডাইঅক্সাইড আর সমআয়তন নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কি হবে? অবশ্যই একই হবে। তাহলে এখানে রয়েছে পৃথক, তাহলে বিবৃতিটি অবশ্যই কি? বিবৃতিটি অবশ্যই মিথ্যা। বোঝা গেল ব্যাপারটা? সমআয়তন সব গ্যাসে একই উষ্ণতা ও চাপে সমান সংখ্যক অণু থাকে, এখানে বলছে পৃথক, তাহলে বিবৃতিটি মিথ্যা। চলো নেক্সট। চার্লস ও বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবকটির নাম কি? চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি কি আছে? চার্লসের সূত্রে রয়েছে গ্যাসের ভর আর গ্যাসের চাপ। আর বয়েলের সূত্রে কি কি রয়েছে? গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা। তাহলে স্বাভাবিকভাবেই দেখো এখানে দুটোই কমন কি আছে? গ্যাসের ভর। তাহলে মনে রেখো যে চার্লসের সূত্রে আর বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে গ্যাসের ভর দুটোর ক্ষেত্রেই ধ্রুবক। নাও কোয়েশ্চেন নাম্বার 2.5, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য। এই প্রশ্নটা দেখছি অনেক জায়গায় আসছে, এই প্রশ্নটাও কিন্তু অনেক জায়গায় আসছে। দুটোর মধ্যে কোনটা তরলের নিজস্ব বৈশিষ্ট্য? অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। এবার খুব সুন্দর একটি প্রশ্ন। একই ধাতুর একই আকারের একটি ফাঁপা চোঙ ও একটি নিরেট চোঙকে সমান উষ্ণতায় উত্তপ্ত করলে প্রসারণ কি একই হবে না আলাদা হবে? এটা কিন্তু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দুটি ধাতু একই, তাহলে প্রসারণ গুণাঙ্কটা এক। একটা হচ্ছে ফাঁপা চোঙ, আর একটা নিরেট চোঙ। এবং আর একটা জিনিস খেয়াল করো, সমান উষ্ণতা দেওয়া হচ্ছে, দুটোকেই সমান উষ্ণতায় উত্তপ্ত করা হচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে তাদের প্রসারণ কি একই হবে না আলাদা হবে? আপাত দৃষ্টিতে অনেকে ভাবতে পারে যে যেহেতু ফাঁপা চোঙ আর নিরেট চোঙ তাহলে স্বাভাবিকভাবে প্রসারণ আলাদা হবে না। মনে রেখো উত্তরটা বলে দিই, প্রসারণ একই হবে। উভয়ের প্রসারণ একই হবে, এটা মনে রেখো। এটার ডিটেলস বলার স্কোপ এখানে নেই, এটা 1 নম্বরের প্রশ্ন, এটুকু লিখলেই হবে। এটা ডিটেলস দেখিয়ে দেওয়া যেত যে এদের আয়তন প্রসারণ, ফাঁপা চোঙের আয়তন প্রসারণ, নিরেট চোঙের আয়তন প্রসারণ সব কিছু সেম হবে, এটা দেখিয়ে দেওয়া যেত, কিন্তু এখন দেখাচ্ছি না। পরে যদি স্কোপ পাই, বড় প্রশ্ন পাই, এটা আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, উত্তরটা জেনে রাখো, দুটোর প্রসারণ একই হবে। নেক্সট চলো। খুব সুন্দর আরও একটি প্রশ্ন। এ বি সি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ মিউ বি মিউ সি হলে এ মিউ বি ইন্টু বি মিউ সি সমান শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা এবার দেখে নিই। দেখো এ মিউ বি মানে কি? এ মিউ বি মানে মিউ বি বাই মিউ এ। আবার বি মিউ সি মানে কি? বি মিউ সি মানে মিউ সি বাই মিউ বি। ওকে, তাহলে এবার দেখো এ মিউ বি
ইন্টু বি মিউ সি গুণ করে দাও, তাহলে মিউ বি বাই মিউ এ ইন্টু মিউ সি বাই মিউ বি। তাহলে মিউ বি মিউ বি কেটে গেল, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, মিউ সি বাই মিউ এ। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, যে এটাকে কিভাবে লিখতে পারো, এটাকে লিখতে পারো এ মিউ সি, লিখতেই পারো। তাহলে এ মিউ বি ইন্টু বি মিউ সি সমান সমান কি হলো, এ মিউ সি। দেখো বুঝতে পারলে কিনা, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এ মিউ বি সবসময় মনে রাখবে ডান দিকের যেটা থাকে সেটা উপরে হয় মিউ বি, আর বাঁ দিকে যেটা নিচে থাকে নিচে হয়, অর্থাৎ মিউ বি বাই মিউ এ। ওকে, যেমন একটা এক্স মিউ ওয়াই, তাহলে সবসময় মনে রাখবে মিউ ওয়াই বাই মিউ এক্স, এই ডান দিকেরটা উপরে হয়। তাহলে বি মিউ সি বাই মিউ বি। এবার এই দুটো গুণ আকারে আছে, আমি গুণ করে দিলাম, গুণ করে দিয়ে দেখলাম মিউ বি কেটে গেল, তাহলে মিউ সি বাই মিউ এ। এবার মিউ সি বাই মিউ এ মানে কি, এ মিউ সি। কিছুক্ষণ আগেই শেখালাম তোমাদের, ডান দিকেরটা উপরে হয়, তাহলে এই শূন্যস্থানে কি বসবে, এ মিউ সি। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট 2.7 চলো। দেখো 2.7 কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়। হ্রস্ব দৃষ্টি মানে হচ্ছে মায়োপিয়া, তোমরা জানো হ্রস্ব দৃষ্টি মানে মায়োপিয়া। কোন ধরনের লেন্স, উপযুক্ত, এই কথাটা সবসময় লিখতে হবে, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, বলো মায়োপিয়া করতে অবতল লেন্স, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স যুক্ত চশমা। ওকে, মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি, এখানে কোনো প্রয়োজন নেই, কিন্তু যেহেতু আমরা পেজ আলোচনা করছি প্রসঙ্গক্রমে আমাদের প্রতি মুহূর্তে এইগুলো আলোচনা করলে কী হবে, আমাদের রিভিশন হয়ে যাবে। সেখানে কি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা। ওকে, তাহলে মায়োপিয়া হ্রস্ব দৃষ্টি করতে অবতল লেন্স, আর দীর্ঘদৃষ্টি দূর করতে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স। নাও 2.8 বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন নির্দেশ করে। দেখবে তোমাদের বাড়িতে ফ্রিজ বা এসি আসলে দেখবে এরকম স্টার চিহ্ন, অর্থাৎ এরকম দেখবে এরকম স্টার থাকে, 3 স্টার 4 স্টার 2 স্টার এরকম থাকে। এবার 5টা থাকে, সেখানে যে কটা থাকে সেই কটা এরকম ভর্তি করা থাকে, সেই কটা এরকম ভর্তি করা থাকে। আর বাকি ধরো 5 স্টার 3 স্টারের কোনো যন্ত্র নিয়ে আসলে 3টে স্টার দেখবে এরকম ভর্তি করা থাকে, 2টো ফাঁকা থাকে। যাই হোক, তাহলে স্টার চিহ্ন কি নির্দেশ করে, স্টার চিহ্ন নির্দেশ করে যে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টারের সংখ্যা যত বেশি হয় সেই যন্ত্রপাতিগুলো তত কম তড়িৎ শক্তি খরচ করে। এবং এই স্টার চিহ্নটা কিন্তু আন্তর্জাতিক প্রমাণ বৈশিষ্ট্য সূচক, মনে রেখো, এটা আমার তোমার ইচ্ছে অনুযায়ী নয়, কিন্তু এটা আন্তর্জাতিক প্রমাণ বৈশিষ্ট্য সূচক, এটা মনে রেখো। ওকে, আন্তর্জাতিক প্রমাণ, অর্থাৎ যার 2টো স্টার থাকবে, 3টে স্টার থাকবে, 4টে স্টার থাকবে, 5টা স্টার থাকবে, 5 স্টার, তার মানে 5 স্টারের যন্ত্রপাতিগুলো কম তড়িৎ শক্তি। তুমি বাড়িতে এসি কিনলে একটা 3 স্টার আর একটা এসি কিনলে 5 স্টার, অবশ্যই 5 স্টারের এসিটা কম বিদ্যুৎ শক্তি খরচ করবে তুলনামূলক কার থেকে, 3 স্টারের তুলনায়। অর্থাৎ সেই জন্য বেশিরভাগ মানুষজন যখন কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি কিনতে যান, যারা বিশেষজ্ঞ তারা বলেন যে বেশি স্টারের বৈদ্যুতিক যন্ত্র কিনতে। ওকে, যত স্টার বাড়বে তত ব্যয়িত তড়িৎ শক্তির খরচ কম হবে, অর্থাৎ সেই যন্ত্রটি চালাতে তোমার বাড়িতে বিদ্যুতের বিল কম লাগবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো, একটি লোহার একটি সরু তার ও একটি মোটা তারের মধ্যে কার রোধ কম। আচ্ছা, এবার বলে দিই, রোধ ডিপেন্ড করে কীরকম, একটু বলে দিই। কোয়েশ্চেনটা যদিও একটু ভুল আছে, কোয়েশ্চেন একটু এরকম লিখে দেওয়া উচিত ছিল, লোহার একটি সরু তার একটি মোটা তারের মধ্যে কার রোধ কম, এটা লিখে দেওয়া উচিত ছিল সমান দৈর্ঘ্যের। এটা লিখে দিলে তবে কোয়েশ্চেনটা ঠিকঠাক হতো, সমান দৈর্ঘ্যের। এখান থেকে দেখো সরু তার মোটা তার, তার মানে আর এর সঙ্গে তাহলে এলটা এখানে ধ্রুবক ধরতাম, তাহলে আর প্রপোর্শনাল টু 1/a। দেখতেই পাচ্ছ রোধ প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যে তার যত মোটা, তাহলে এ মোটা হয়ে যাচ্ছে, এ মানে কি, এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো, পাই আর স্কোয়ার। এই যে তারের এই এখানে ব্যাসার্ধ যদি আমি আর ধরি, তাহলে প্রস্থচ্ছেদ পাই আর স্কোয়ার। তাহলে যে তার যত মোটা, তাহলে এর মানটা তত বেশি হয়ে যাচ্ছে, তাহলে আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক আছে, আর তত কমে যাচ্ছে। যে তার যত মোটা তার রোধ তত কি বলো, কম। বুঝতেই পারছো, এটা ব্যস্তানুপাতিক আছে। আর যে তার যত সরু তার রোধ তত বেশি, তাহলে এ কমে যাচ্ছে, ভগ্নাংশে আছে, এ যত ছোট হবে আর তত বড় হবে। এরা বলছে সরু তার ও মোটা তারের মধ্যে কার রোধ কম, তাহলে অবশ্যই মোটা তারের রোধ কম। বোঝা গেল ব্যাপারটা?
ক্লিয়ার? আরেকবার বুঝিয়ে দিই, রোধ আর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। তাহলে যে প্রস্থচ্ছেদ বেশি হওয়া মানে তারটা আস্তে আস্তে কি হওয়া বলো? মোটা হওয়া। প্রস্থচ্ছেদ বেশি হওয়া মানে তারটা মোটা হওয়া। এবার প্রস্থচ্ছেদ যত বেশি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক, আর তত কম হবে। ক্লিয়ার? তাহলে মোটা তারের রোধ কি হবে? মোটা তারের রোধ কম হবে। আর তার যত সরু হবে, প্রস্থচ্ছেদ তত ছোট হতে শুরু করবে, তত আর বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে কার রোধ কম? যে তার যত মোটা তার রোধ কম। ক্লিয়ার? নেক্সট চলো। তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে আলফা কণা নির্গত হয়? অবশ্যই তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে। তাহলে তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে, তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হয়। সেই জন্যই তেজস্ক্রিয়তাকে পরমাণুর কি ঘটনা বলা হয়? নিউক্লিয় ঘটনা। এটা তোমাদের 2 নম্বরের প্রশ্নও আসে যে তেজস্ক্রিয়তাকে পরমাণুর নিউক্লিয় ঘটনা বলা হয় কেন। এর সঙ্গে তেজস্ক্রিয় পরমাণুর ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই, সবসময় মনে রাখবে। আলফা, বিটা আর গামা রশ্মি নির্গমন এগুলো কিন্তু সবই পরমাণুর নিউক্লিয়াস থেকে হয়। ক্লিয়ার? বোঝা গেল? সেই জন্য নিউক্লিয় ঘটনা বলা হয়। নেক্সট চলো। দেখো বলছে ইউরেনিয়াম 92-238 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? এখানে লিখছি আমি U92-238। এখান থেকে একটা কি নির্গত হয়েছে? আলফা নির্গত হয়েছে। নির্গত হওয়ার ফলে যে নতুন মৌলটি উৎপন্ন হলো তার পারমাণবিক সংখ্যা চেয়েছে সরাসরি। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু টু দ্য পয়েন্ট আনসার দেবে। জাস্ট পারমাণবিক সংখ্যা চেয়েছে, পারমাণবিক সংখ্যা লিখে দেবে, এত ব্যাখ্যার কোনো দরকার নেই। আমি তোমাদের একটু বোঝাচ্ছি। আলফা নির্গত হলে আমরা জানি পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায় আর ভর সংখ্যা 4 একক কমে যায়। এবার যেহেতু আলফা কণা বেরিয়েছে তাহলে পারমাণবিক সংখ্যা 2 একক কমবে, তাহলে সরাসরি উত্তর কত হবে? 90। আর ভর সংখ্যা কত হবে? 238 থেকে 4 কমে গেল 234। ক্লিয়ার? যদি প্রশ্নটা আসতো পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কত, তাহলে লিখতে যে পারমাণবিক সংখ্যা হবে 90 আর ভর সংখ্যা হবে 234। যেহেতু প্রশ্নে চেয়েছে শুধু পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা লিখতে যাবে না, সরাসরি লিখে দেবে পারমাণবিক সংখ্যা হবে 90। তুমি ব্যাখ্যা লিখতেও পারো না পারো, যেহেতু আলফা কণা নিঃসরণের পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, অতএব পারমাণবিক সংখ্যা 90। কথাটা লিখতেও পারো না পারো, টু দ্য অ্যান্সার মানে কিন্তু বোঝাই তার পারমাণবিক সংখ্যা হবে 90। ক্লিয়ার? আমি তোমাদের এটা বুঝিয়ে দিলাম, একটু ইলাস্ট্রেট করে দিলাম, এই জন্য ব্যাপারটা একটু বড় হলো। কিন্তু তুমি কিন্তু পরীক্ষায় কিন্তু পারমাণবিক সংখ্যা সরাসরি 90 লিখে দেবে। ব্যাস, চলো নেক্সট। দেখো এইবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান একটা ম্যাচিং এসে, তোমরা যেন ম্যাচিং থাকে, খুব সহজেই নাম্বারটা তোলা যায়। চলো বাদিকে দেখো ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, 2 নম্বর বিজারক পদার্থ, 3 নম্বর স্টেনলেস স্টিলের উপাদান, 4 নম্বর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে এটা যেহেতু সবচেয়ে তড়িৎ ঋণাত্মক, এটা একদম স্পেসিফিক একটা আনসার হবে, তাহলে এটা আগে করে নিই। তাহলে এটা দেখো, এটার মধ্যে কোথায় পাচ্ছ? এফ পাচ্ছ, এ। তাহলে এর পাশে লিখে দাও এ, হয়ে গেল। এবার দেখো ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, ধাতু সংকর কাঁসাতে 3 থাকে, তাহলে এটা বি লিখে দাও, 3 থাকে। আর বিজারক পদার্থ H2S, এটা সি লিখে দাও। আর পড়ে থাকলো স্টেনলেস স্টিলের উপাদান ক্রোমিয়াম, সেটাও জানি আমরা। তাহলে কাঁসাতে উপস্থিত কি জানি আমরা? কাঁসাতে টিন, তামা আর টিন থাকে, তামা আর টিন, তাহলে টিন পেয়ে গেলাম, এটা হয়ে গেল। H2S এর বিজারক ধর্ম রয়েছে, বিজারক পদার্থ অপরকে বিজারিত নিজে জারিত হয়, এটা হয়ে গেল। স্টেনলেস স্টিলের উপাদান, স্টেনলেস স্টিলের মধ্যে কি কি থাকে? স্টেনলেস স্টিলের মধ্যে আয়রন, ক্রোমিয়াম, নিকেল, কার্বন থাকে, তাহলে ক্রোমিয়াম হয়ে গেল। আর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, আর সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম, জানো তোমরা এটা। তাহলে বি সি ডি এ এটার ম্যাচিং হলো। ওকে, চলো নেক্সট। চলো দেখো F2 অণু লুইস ডট চিত্র অঙ্কন করতে হবে, যেখানে এফ এর পারমাণবিক সংখ্যা 9 দেওয়া আছে। তাহলে ফ্লোরিন পরমাণুর, ভালো করে বুঝে নাও, এই লুইস ডট প্রতিদিনই আমি শেখাচ্ছি তোমাদের কিন্তু পরীক্ষায় গিয়ে একটা করতে হবে, তাই যারা এখনো শিখতে পারোনি শিখে নাও। পারমাণবিক সংখ্যা 9, তাহলে পারমাণবিক সংখ্যা 9 হলে ইলেকট্রন বিন্যাস কি হবে তোমরা প্রত্যেকে জানো, 2,7 9টা। ওকে, প্রথম কক্ষপথে 2টো থাকে, তাহলে পরের কক্ষপথে 7টা। এবার যেহেতু লুইস ডট চিত্রে আমাদের ভেতরের কোনো ইলেকট্রনের প্রয়োজন হয় না, তাহলে লুইস ডট চিত্রে প্রয়োজন হয় কোনটা? সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন। তাহলে এফ এর সব সময় সব থেকে বাইরের কক্ষপথের ইলেকট্রনের প্রয়োজন হয়। এফ এর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা তাহলে কত হলো? ইলেকট্রন সংখ্যা হলো 7। এবার যে কোনো মৌলের পরমাণুর লক্ষ্যটা কি? লক্ষ্যটা তারা বন্ধন করতে যাবে কেন? তারা
একটাই উদ্দেশ্য, সর্ববিস্ত কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত রাখা? 8, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি অষ্টক পূর্তি। তাহলে এর সর্ববিস্ত কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তাহলে এর আর কটা ইলেকট্রন প্রয়োজন? একটা প্রয়োজন, আর একটা হলেই হয়ে যায় অষ্টক পূর্তি। তাহলে সেক্ষেত্রে একটা এফ আর একটা এফের সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করলো যে আমি যদি একটা ইলেকট্রন দিই, তুমিও একটা ইলেকট্রন দাও, তাহলে মাঝখানে দুটো ইলেকট্রন হবে। আমার 7খানা ছিল, আমার কমে হয়ে গেল 6টা, আর মাঝের দুটো ইলেকট্রন যেটা তুমি একটা দিয়েছো, আমি একটা দিয়েছি, সেটাকে আমিও নিজের বলে মনে করব, তুমিও নিজের বলে মনে করবে। তাহলে তোমারও 6 আর 2 8, আমারও 6 আর 2 8 হয়ে গেল। তাহলে দুজনা সুখে শান্তিতে থাকবো। তাহলে F2 একটা যৌগ হয়ে গেল, তাই না? একটা যৌগ, একটা উদ্দেশ্য সফল হলো বলেই তো যৌগ তৈরি করলো, নাহলে কেন যৌগ তৈরি করতে যাবে? এবার দেখো কিভাবে করতে হয়। F 1 2 3 4 5 6 7, আবার আর একটা F দেখো 1 2 3 4 5 6 7। বেশ, এবার এ একটা ইলেকট্রন দিল আর এও একটা ইলেকট্রন দিল, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? F আর একটা F, এবার এ একটা ইলেকট্রন দিয়েছে এখানে, এ একটা ইলেকট্রন দিয়েছে এখানে, এর 7টা ছিল, এখন থাকবে কটা? 6টা। ভালো করে দেখো, খুব সহজ। এই যে 1 2 3 4 5, এরও 7টা ছিল, 6টা। এখন দেখো তো এই এফ এর কাউন্ট করো, এই এফ এর যখন কাউন্ট করবে 1 2 3 4 5 6 7 8, তাহলে এর কটা হলো? 8টা। আবার এই এফ এর যখন কাউন্ট করবে 1 2 3 4 5 6 7 8, এরও 8টা হয়ে গেল। তাহলে স্বাভাবিকভাবে এইটাকে তোমরা বন্ধনের মাধ্যমে এরকমও লিখতে পারো। ব্যাস, হয়ে গেল F2। তাহলে F2 লুইস ডট ডায়াগ্রাম হয়ে গেল। চলো নেক্সট। একটি পিতলের চামচের উপর নিকেলের প্রলেপ দেওয়ার সময় অ্যানোডে কোন ধাতু রাখা হয়? বারে বারে তোমাদের আমি বলেছি যে ক্যাথোডটাকে সবসময় বাদিকে ভাববে, আর অ্যানোডটাকে সবসময় ডান দিকে ভাববে, আর যে ধাতুর উপর প্রলেপ দেবো সেটা বাদিকে, আর যে ধাতুর প্রলেপ দেবো সেটা ডান দিকে। তাহলে পিতলের চামচের উপর নিকেলের প্রলেপ, তাহলে নিকেল হবে ডান দিকে আর পিতলের চামচ হবে বাদিকে, পিতলের চামচ। ওকে, তাহলে কি বলছে? একটি পিতলের চামচ নিকেলের প্রলেপ দেওয়ার সময় অ্যানোডে কোন ধাতু? ব্যাস, হয়ে গেল। তাহলে অ্যানোডে নিকেল ধাতু। অর্থাৎ সবসময় মনে রাখবে একটা সোজা হিসাব, অ্যানোড যে ধাতুর প্রলেপ দেব, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটা অ্যানোড, আর যে ধাতুর উপর প্রলেপ দেব সেটা হচ্ছে ক্যাথোড। অর্থাৎ পিতলের চামচের উপর, তাহলে পিতলের চামচ এখানে ক্যাথোড। নেক্সট, লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণে কি ব্যবহার করা হয়? লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে এটা ব্যবহার করা হয়, ভালো করে লেখো। অনেক জায়গায় অনেকে নিকেল সালফেট শুধু লিখে রাখে, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক একদম সুন্দর করে লিখতে গেলে বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট, এটা হচ্ছে পারফেক্ট আনসার। ওকে, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট, এটা মনে রেখো, এইটা হচ্ছে পারফেক্ট আনসার, এটা লিখবে, এটা আসলে। নেক্সট চলো দেখি পরের প্রশ্ন। দেখো বলছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত কি? সরাসরি যদি টু দি পয়েন্ট আনসার করতে চাও, কিচ্ছু লিখবে না, সেটা হচ্ছে তাহলে উত্তর হবে FeOH3, এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। আর বিষয়টা যদি আমি তোমাদের বুঝিয়ে দিই একটু, তাহলে দেখো ব্যাপারটা হবে ফেরিক ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করবে, করে তৈরি করবে 3NH4Cl প্লাস FeOH3, এইটার অদক্ষেপ পড়বে। তাহলে বলছি যে অদক্ষেপ পড়ে তার অদক্ষেপ চিহ্নটা সবসময় এরকম তোমরা জানো। তাহলে এটা কি? ফেরিক হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, নামটা মনে রেখো, নামটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড। ওকে, এর রং কি? এর রং হচ্ছে বাদামি। সবই বলে দিলাম তোমাদের, কিন্তু পরীক্ষায় আসলে তোমরা শুধু এইটুকু সংকেত চেয়েছে, এইটুকু লিখে দেবে, ব্যাস, একে এক পেয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন। দেখো পরের প্রশ্ন, ফোয়ারা পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয়? ফোয়ারা পরীক্ষা অ্যাকচুয়ালি করা হয় কার? ফোয়ারা পরীক্ষা করা হয় অ্যামোনিয়ার, অ্যামোনিয়ার মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের ফোয়ারা পরীক্ষা করা হয়। এখান থেকে দুটো সিদ্ধান্ত আসা যায়, এক হচ্ছে অ্যামোনিয়া, ভালো করে দেখো দুটো সিদ্ধান্ত, এক অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য, অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য, আর 2 নম্বর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী, এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী। কেন ক্ষারধর্মী কেন হলো? কারণ
এর জলীয় দ্রবণ লাল লিটমাস দ্রবণ নীল হয়ে যায়, লাল লিটমাস দ্রবণ নীল হয়ে যায়। ওকে, তাহলে ফোয়ারা পরীক্ষা তোমরা বইয়ে দেখে নেবে, এটা 2 নম্বরের প্রশ্ন আসে অনেক সময়, বড় প্রশ্ন। ফোয়ারা পরীক্ষাটা ব্যাখ্যা করো। তাহলে দুটো সিদ্ধান্ত আমি দিয়ে দিলাম, অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য, আর 2 নম্বর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। ক্লিয়ার? চলো নেক্সট, BaCl2 দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? 2.15 এর প্রশ্ন। 2.15 এর উত্তর হবে সালফিউরিক অ্যাসিড, কারণ আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে BaCl2 বিক্রিয়ায় উৎপন্ন হয় BaSO4 প্লাস 2HCl। হলো তো? তাই তো হলো। এর এই বেরিয়াম সালফেটের অদক্ষেপটা হচ্ছে সাদা রঙের, একটা সাদা রঙের থকথকে অদক্ষেপ উৎপন্ন হয়। এই অদক্ষেপ দেখে H2SO4 অ্যাসিডকে শনাক্ত করা হয়, অর্থাৎ এটা H2SO4 এর শনাক্তকরণ পরীক্ষা। ওকে, নেক্সট চলো। বলছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো, একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত? তাহলে প্রথমে আগে দেখে নিই জলের তড়িৎ বিশ্লেষণ, ব্যাপারটা বুঝে নাও। উত্তর তো সরাসরি লিখে দেওয়া যায়, কিন্তু বুঝতে হবে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আর অ্যানোড, জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস, আর এটা 2:1 অনুপাতে উৎপন্ন হয়, 2:1 আয়তন অনুপাতে উৎপন্ন হয়। তাহলে যেহেতু ক্যাথোডে এত লিটার গ্যাস উৎপন্ন হয়েছে, তাহলে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, সেটা কত লিটার? 11.2 লিটার। তাহলে 11.2 লিটার যদি হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে অক্সিজেন তার অর্ধেক তৈরি হবে, তাহলে অক্সিজেন তৈরি হয় 11.2/2, তার মানে কত হচ্ছে? 5.6 লিটার। পরিষ্কার? তাহলে একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত? অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হলো, অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন 5.6 লিটার, এবং কি গ্যাস? অক্সিজেন গ্যাস। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, বুঝে নাও সুন্দর করে। 2.17 সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনটি দ্রুত বিক্রিয়া দেখায়? দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যেমন মিথেন, ইথেন, ধরো ইথেন দিয়ে বোঝে তোমাদের সুবিধা হবে। ইথেন সম্পৃক্ত, আমি দুটো এক্সাম্পল দেখাবো, কার্বন সংখ্যা একই রাখবো। আর ইথিলিন দেখো অসম্পৃক্ত, ভালো করে বোঝো। সম্পৃক্ত অসম্পৃক্ত ব্যাপারটা এখানে হচ্ছে সমস্ত বন্ধনই কি? সমস্ত বন্ধনই হচ্ছে এক বন্ধন। এখানে দেখো দ্বিবন্ধন রয়েছে, তোমরা জানো দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকলে কি হয়? দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত হয়, আর সমস্ত বন্ধন এক বন্ধন থাকলে সম্পৃক্ত হয়। দ্রুত বিক্রিয়া মানে কোনো কিছুর যুক্ত হওয়া, কোনো কিছু সরাসরি যুক্ত হওয়া। এখন দেখো, এটাকে মনে করো এ একজন ব্যক্তি, এটাকে মনে করো বি একজন ব্যক্তি। বুঝিয়ে দিই, এ ব্যক্তির খিদে নেই, একটু খিদে নেই, সম্পূর্ণ পেট ভর্তি আছে, অর্থাৎ এনার পেট সম্পূর্ণ ভর্তি, আর এনার পেটে খিদে আছে, অর্থাৎ খিদে আছে। কেন খিদে আছে? এই যে ডবল বন্ড আছে, মনে রাখবে ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকলে খিদে থাকে, অর্থাৎ সেটা অসম্পৃক্ত, আরও যুক্ত করার মানসিকতা থাকে, স্কোপ থাকে। কিন্তু সমস্ত বন্ধন এক বন্ধন হয়ে গেলে তার পেট ভর্তি, তার আর কোনো কিছু নতুন করে কোনো কিছু যুক্ত করার আর কোনো স্কোপ থাকেই না। তাহলে এবার তোমরা উত্তর তোমার বুঝতেই পারছো কি বলতে চলেছি। তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনটি দ্রুত বিক্রিয়া দেখায়? অবশ্যই দেখাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বোঝা গেল? অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন দেখো ইথিলিনের মধ্যে আমি যদি ব্রোমিন চালনা করি, তাহলে কি তৈরি হবে? CH2Br। ওকে, ব্যাপারটা বোঝা গেল। কিন্তু ইথেনের মধ্যে দিয়ে ব্রোমিন চালনা করলে কোনো বিক্রিয়া হবে না, কারণ এখানে ডবল বন্ড ছিল বলে ব্রোমিন যুক্ত হয়ে গেল। এই যে সরাসরি যুক্ত হয়ে যাওয়াটাকেই কি বলে? দ্রুত বিক্রিয়া বলে। ক্লিয়ার? নেক্সট চলো, এবার দেখো একটা IUPAC নাম করতে হবে আমাদের। CH3 CH2 CH2OH এর IUPAC নাম আমি লিখছি, CH3 CH2 CH2OH। আচ্ছা, প্রথমে তোমাদের শিখিয়েছি আমি নাম আর পদবি। এখানে কার্বন কটা? 3টে। মিট ইথ প্রোপ আগে লিখে ফেলো, প্রোপ অ্যাকর্ডিং টু অন দ্য বেসিস অফ নাম্বার অফ কার্বন, প্রোপ। এবার দেখো OH গ্রুপ আছে, OH গ্রুপ থাকলে কি যোগ হয়? আনল যোগ হয়। এবার এই OH গ্রুপটা কত নম্বর কার্বনে আছে? 1 নম্বর। তাহলে প্রোপ প্লাস আনল 1 নম্বরে কার্বনে থাকলে আমি বলেছি অবস্থান বোঝানোর কোনো দরকার নেই। 2 নম্বর কার্বনে থাকলে এটা হতো প্রোপান টু অল, বলেছি, তখন আনটা আবার এর সঙ্গে জুড়ে যেত, প্রোপান টু অল। আর যেহেতু 1 নম্বরে আছে, আনল ভাঙবে না, তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? পুরো ব্যাপারটা দাঁড়ালো প্রোপানল। কেউ যদি লিখতে চাও প্রোপান 1 অল, কেউ যদি লিখতে চাও যে প্রোপান 1 অল, সেও সঠিক।
অর্থাৎ যখনই তুমি অবস্থান বোঝাবে তখন আনলটা কিন্তু ভেঙে যায়, তখন সেখান থেকে আন কথাটা চলে আসে আগে আর অল কথাটা চলে যায় পরে। আনলটা আন প্লাস অলে ভেঙে যায়, মাঝখানে শুধু এই ওইচটা কোথায় আছে সেই অবস্থান সংখ্যাটা মাঝখানে ঢুকে যায়। তাহলে প্রোপান 1 অল কেউ লিখতে চাইলে লিখতে পারো, প্রোপান 2 অল, প্রোপান 3 অল, এরকম থাকে ব্যাপারটা। চলো লাস্ট 2.18 এর প্রশ্ন, পিভিসির মনোমার কি? পিভিসির মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, দেখতেই পাচ্ছ পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, তাহলে এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ওকে, ভিনাইল ক্লোরাইড হচ্ছে এর মনোমার, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড হচ্ছে মনোমার। ওকে, তাহলে আমাদের খ বিভাগ কমপ্লিট হয়ে গেল, খ বিভাগ কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা গ বিভাগে ঢুকবো। চলো দেখি। দেখো বিভাগ গ প্রথম প্রশ্ন রয়েছে, এখানে 9টি প্রশ্নের উত্তর দিতে হয়, প্রত্যেকটি প্রশ্নের মান 2 থাকে আর বিকল্প প্রশ্ন থাকে, অর্থাৎ কোয়েশ্চেনের সঙ্গে অর থাকে, টোটালে অর থাকে না। প্রথম প্রশ্ন দেখো, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন মানে হচ্ছে যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে, এটা তোমাদের বইয়ে আছে দেখে নিও, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে মানব জাতির উন্নয়নের কাজে লাগানো হয়, ব্যবহার করা হয়, তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। ওকে, স্থিতিশীল উন্নয়ন ব্যাপারটা সহজভাবে বোঝালে কি? সহজভাবে বোঝানো হচ্ছে যে তোমার হাতে আজকে 50 টাকা আছে, তুমি কি করলে 50 টাকাটা আজকেই খরচ করে ফেললে, কালকের কথা ভাবলে না, সেটা কিন্তু স্থিতিশীল উন্নয়ন নয়। আজকে তোমার যতটুকু প্রয়োজন, ঠিক যেটা যেটা প্রয়োজন, যেটা না করলেই নয় সেইটা খরচ করলে, দিয়ে আগামী দিনগুলোর জন্য তুমি টাকা সঞ্চয় করে রাখলে, দ্যাট ইজ স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, যেহেতু আমরা শক্তির সংকটের সম্মুখীন হয়েছি, ভবিষ্যতে যেহেতু পৃথিবী সীমাবদ্ধ, স্বাভাবিকভাবে পৃথিবীর মধ্যে সঞ্চিত সম্পদও সীমাবদ্ধ, কয়লা প্রাকৃতিক গ্যাস সীমাবদ্ধ, ফলে আমরা যদি শক্তির অপচয় করি তাহলে অদূর ভবিষ্যতে গিয়ে শক্তি সংকটের সম্মুখীন হব। তাহলে স্বাভাবিকভাবে আমাদের সঞ্চিত সম্পদকে হিসেব করে খরচ করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও শক্তি সংকটে না পড়ে। সেই জন্য স্থিতিশীল উন্নয়ন ব্যাপারটা আমাদের ভাবতে হচ্ছে। তাহলে পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, মূল কথা বলতে গেলে বর্তমান আর ভবিষ্যতের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা হচ্ছে। মেলবন্ধনটা কি? মেলবন্ধনটা প্রাকৃতিক, মেলবন্ধনটা অর্থনৈতিক, মেলবন্ধনটা সামাজিক, মেলবন্ধনটা ভৌগোলিক, কত রকম ভাবে বুঝিয়ে দিলাম। দেখো এত, তাহলে তাহলে এই ব্যাপারটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। ওকে, তাহলে স্থিতিশীল উন্নয়ন করতে গেলে কি কি আমরা পদ্ধতি নিতে পারি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে তোমার অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার বাড়াতে হবে, প্রচলিত শক্তি উৎসের যথাযথ ব্যবহার করতে হবে, অপচয় করা যাবে না, হ্যাঁ, মানুষের সচেতনতা বাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। স্থিতিশীল উন্নয়ন কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগ টেস্ট পেপারের পেজে কিন্তু এটা দেখছি, এটা ভালো করে রেডি করে দেবো। ঠিক আছে, আমি মোটামুটি তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে এটা করতে গেলে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের ব্যবহার বাড়াতে হবে আর অনবীকরণযোগ্য শক্তি উৎসের ব্যবহার কমাতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো বলছে 10 ATM চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে, একই উষ্ণতায় 2 ATM চাপে ওই গ্যাস লিটারের কতগুলো বোতল ভর্তি করবে? এখানে ওই কথাটা হবে, ওই লিটারের কতগুলো বোতল ভর্তি করবে। আচ্ছা দেখো, একই উষ্ণতা মানে উষ্ণতা স্থির মানে কি? উষ্ণতা স্থির মানে আমরা কি জানি? উষ্ণতা স্থির কোথায় থাকে? উষ্ণতা স্থির থাকে বয়েলের সূত্রে, তাই তো? তাহলে বয়েলের সূত্রে উষ্ণতা স্থির থাকে। এবার বয়েলের সূত্রের গাণিতিক সমীকরণ আমরা কি জানি? P1 V1 সমান P2 V2। এবার প্রথমে দেখো তো P1 কত? P1 সরাসরি বসিয়ে দাও 10, V1 কত? 9 লিটার বসিয়ে দাও, P2 কত? একই উষ্ণতা 2 ATM চাপে, তাহলে 2, তাহলে এখানে V2টাকে বের করে নাও। তাহলে V2টা হবে 10 × 9/2, 2 এর সঙ্গে 10 কাটো, তাহলে কত লিটার হলো? 45 লিটার। ভালো করে বুঝে নাও, আমি একই উষ্ণতা যখনই দেখলাম, আমি বয়েলের সূত্রটা ব্যবহার করে আমি আয়তনটা বের করে নিলাম 45 লিটার। এবার একটি বোতলে 9 লিটার গ্যাস আছে, তার মানে বোতলটির ধারণ ক্ষমতা, তাহলে বোতলটির ধারণ ক্ষমতা কত? 9 লিটার। 9 লিটারের বেশি থাকে না, তাহলে বোতলটির ধারণ ক্ষমতা যদি 9 লিটার হয়, ওই লিটারের বোতলের কতগুলো বোতল ভর্তি করবে? তাহলে অবশ্যই, সুতরাং বোতলের সংখ্যা কত হবে? সুতরাং বোতলের সংখ্যা হবে, বলো, 45। এই যে আয়তন বেরোলো, আর একটা বোতলে 9 লিটার থাকতে পারে, তার মানে কটি? 5টি। দেখো তো বুঝতে পারলে কিনা?
10 ATM চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে। একই উষ্ণতায় 2 ATM চাপে ওই গ্যাস ওই লিটারের বোতল কতগুলো বোতল ভর্তি করবে? তাহলে উত্তর হবে 5টি। বোঝা গেল? চলো নেক্সট চলো। দেখো, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সি থেকে 273 ডিগ্রি সি তাপমাত্রায় উত্তপ্ত করা হলে এর চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। ভালো করে দেখো, এখানে আবার স্থির চাপ, যেই বলল স্থির চাপ, এইগুলো প্রথমে লক্ষ্য করবে তোমরা। যেই বলল স্থির চাপ, সঙ্গে সঙ্গে আমরা কি বুঝে গেলাম? চাপ স্থির মানে কোথায়? চার্লসের সূত্র। এইগুলো দেখবে চাপ স্থির নাকি উষ্ণতা স্থির লক্ষ্য করবে। চার্লসের সূত্রের সমীকরণটা লিখে নাও, V1/T1 = V2/T2 লিখে নাও। এবার দেখো, V1 উত্তপ্ত করা হলো, তাহলে সুতরাং বলছে চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। তাহলে V1, এটা আরও সহজ অঙ্ক, আগেরটার থেকেও সহজ। V1/V2টাকে বাদিকে রাখো, তাহলে ডান দিকে হয়ে যাবে T1/T2। এখন T1টা দেখো, প্রত্যেকটা কেলভিন স্কেল তোমরা জানো সেলসিয়াসে দেওয়া আছে, কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 0 + 273, তার মানে কত? 273 কেলভিন। আর T2 মানে হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে এর সঙ্গে 273 যোগ হবে, তার মানে কত হচ্ছে? 6, 7 × 7 = 14, 2 × 2 = 4, 5, 546 কেলভিন। এবার সুতরাং V1/V2 = মানগুলো বসিয়ে দাও, 273/546, তাহলে এটা কাটলে কত হচ্ছে? 1/2। সুতরাং V1/V2 = 1/2, দেয়ারফর V2 = কত? 2 × V1। দেখো পেয়ে গেলাম, V2 = 2 × V1। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? V2 = 2 × V1। তাহলে চেয়েছে কি? চেয়েছে চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক তোমরা V1/V2 = 1/2 এখানেও রেখে দিতে পারো। আর চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক দেখো V2 = 2 × V1, এটা রাখাই ভালো, কারণ চেয়েছে চূড়ান্ত আয়তন আগে দিয়েছে। চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক কি? V2 = 2 × V1। ক্লিয়ার? সুন্দর, কিন্তু এখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই, খুব সহজভাবেই সুন্দর করে বুঝিয়ে দিলাম এবং তোমরাও করতে পারবে, কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই। ছোট ছোট অঙ্ক দেখো, এইগুলোতে বরঞ্চ থিওরির থেকে এইগুলোতে তাড়াতাড়ি নাম্বার পাওয়া যায়। থিওরিতে তো অনেক কিছু লিখতে হয়, তবে নাম্বার পাওয়া যায়। আর এখানে দেখো, চট করে এই জিনিসটা ধরলে ব্যাস 1/2 হয়ে গেল, V2 = 2 × V1 প্রমাণ করে দিলে 2 এ 2 পেয়ে গেলে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ = 2 × ফোকাস দৈর্ঘ্য প্রমাণ করতে হবে। এটা কিন্তু স্টার দিলাম আমি, এটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার ভীষণ সম্ভাবনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো এটা প্রমাণ করব আমরা। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নেবে। চলো আগে আমি আঁকছি, এটা অনেকেরই বুঝতে অসুবিধা থেকে যায়, আমি খুব সহজ করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এইটা আমি একটা অবতল দর্পণ আঁকলাম, এই অবতল দর্পণটার নাম দিলাম M1, M2, এখানে ধরো P। আর এই অবতল দর্পণটার মেরু হচ্ছে P, দেখতেই পাচ্ছ মেরু P, এই যে মেরু P, এবং বক্রতা কেন্দ্র হচ্ছে C, এটা ধরলাম বক্রতা কেন্দ্র C। ওকে, এবং বক্রতা ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে? PC। বক্রতা কেন্দ্র মানে কি? এটাকে যদি গোল কল্পনা করো, তার কেন্দ্র আর কি C। এবার কি হলো দেখো, প্রধান অক্ষের সমান্তরাল, এটা প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি এসে, কিছুক্ষণ আগেই তোমাদের অবজেক্টিভ ছিল যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি এসে যদি আপতিত হয়, তাহলে সেই প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে? প্রতিফলনের পর অবশ্যই সে কোথা দিয়ে যাবে? অবশ্যই সে, বলো, ফোকাস দিয়ে যাবে। তো এটা তো শিখিয়েছি তোমাদের আমি, প্রতিফলনের ফোকাস দিয়ে যাবে। আচ্ছা এইবার দেখো, তাহলে ফোকাস দূরত্ব, এটা কি ফোকাস, তাহলে এটা ফোকাস F, তাহলে PF ফোকাস দূরত্ব আর PC হচ্ছে বক্রতা দূরত্ব। ওকে, বক্রতা ব্যাসার্ধ আর কি, PC বক্রতা ব্যাসার্ধ আর PF ফোকাস দূরত্ব। বেশ, এইবার এখানে তাহলে এখানে নাম দাও, এটার নাম দাও RS, তাহলে S, আর এখানে T পথে বেরিয়ে গেল, তাহলে STটা এখানে কি? তাহলে RS লিখে নাও ছোট ছোট করে, অসুবিধা কি আছে? লিখে নাও, হইচই নেই কোনো, এটা শিখে নাও, একবার শিখে গেলে তুমি নিজেই করতে পারবে। এই RS আপতিত রশ্মি, আর ST এখানে কি? ST আমি এটা ধীরে ধীরেই শেখাচ্ছি, হইচই করছি না, প্রতিফলিত রশ্মি। এর F এখানে কি? আগে এইগুলো তথ্যগুলো লিখে নিচ্ছি। F হচ্ছে ফোকাস, আর C হচ্ছে কি? বক্রতা কেন্দ্র, C হচ্ছে বক্রতা কেন্দ্র,
আর পি হচ্ছে মেরু। এগুলো সব লিখে নিলাম। বেশ, এবার যেহেতু যেহেতু ভালো করে বোঝো ভালো করে, যেহেতু সিএস, এই যে সিএসটা দর্পণের উপর, এই দর্পণটাকে গোল ভাবো তো, এ দেখো এরকম ভাবো, এটা গোল ভাবলাম। এখান থেকে যদি তুমি যে কোনো জায়গায় দাগ টানো সেটা ব্যাসার্ধ হবে, তাহলে ব্যাসার্ধ সবসময় এখানে কি লম্ব হচ্ছে, তাহলে সিএসটা অবশ্যই কী হবে, দর্পণের ব্যাসার্ধ বলে সিএস যেহেতু লিখে দিলাম, দেখো সিএস যেহেতু দর্পণের ব্যাসার্ধ, সুতরাং এস বিন্দুতে লম্ব, এটুকু ধরে নিতেই পারি, এস বিন্দুতে লম্ব, এটা ধরে নিতেই পারি, তাই না, এস বিন্দুতে লম্ব। এখন প্রতিফলনের সূত্র অনুযায়ী তাহলে এটা অবিলম্ব হলে এইটা কি হচ্ছে গো, আপতন কোণ, আর এটা প্রতিফলন কোণ। এখন প্রতিফলনের সূত্র অনুযায়ী তাহলে কি লিখতে পারি, আর এস সি আপতন কোণটা এই সিএসটি বা সিএসএফ প্রতিফলন কোণের সমান, এই দুটো সমান, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয় আমরা জানি। এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এইটা ভেদক, এই দুটো সমান্তরাল ভেদক হলে একান্তর কোণ দুটো সমান হয়, তাহলে এর একান্তর কোণ এটা, তাহলে কি লিখব, আর এস সি সমান একান্তর বলো এফসিএস, এই যে এফসিএস এই কোণটা সমান। তাহলে দেখো এইবার দেখো এই কোণটার সমান, আবার এই কোণটার সমান, তাহলে এই যে সিএসএফ ত্রিভুজের এই কোণটার সমান, আর এস সি সিএসএফ এর সমান, এর সমান, আবার দেখো সিএসএফ আর এস সি এফসিএস এর সমান, তাহলে আমরা লিখতেই পারি সিএসএফ সমান সিএসএফ এই কোণটা এফসিএস এই কোণটার সমান, লিখতে পারি। বোঝা গেল ব্যাপারটা? এবার চলে যাও তো সরাসরি ত্রিভুজটাই চলে যাও তো, এই ত্রিভুজ সিএসএফ এর তাহলে একটা কোণ সমান পেয়ে গেলাম, সিএসএফ সমান এফসিএস পেয়ে গেলাম। এবার দেখো একটা ত্রিভুজের ভূমির দুটো কোণ যদি সমান হয়, আমরা কি জানি, একটা ত্রিভুজের ভূমির কোণ দুটো সমান হওয়া মানে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে তখন এই বাহু দুটো সমান, তাহলে আমি এখান থেকে লিখতে পারি সিএফ সমান এফএস, সিএফ সমান এই বাহুটা সমান, ক্লিয়ার, সিএফ সমান এফএস লিখতেই পারি, বা এফসি সমান এফএস লিখতেই পারি। এবার দেখো একটা কথা এখানে লিখতে হবে, এই পর্যন্ত তো প্রমাণ হয়ে গেল এটা সমান। এবার দেখো আর এস এই কথাটা লিখে দেবে, তাহলে উপাক্ষীয় রশ্মি বলে, দেখো এটা লিখে দেবে এখানে, আর এস উপাক্ষীয় রশ্মি বলে, আর এস উপাক্ষীয় রশ্মি বলে পি আর এস এই বিন্দু দুটি খুব কাছাকাছি, পি এস বিন্দু দুটি খুবই কাছাকাছি, দেখো ছোট্ট করে আমি বুঝিয়ে দিলাম কিন্তু কাছাকাছি। সুতরাং তখন আমরা এফএস আর এফপিটা সমান ধরতেই পারি, এই এফএস আর এফপি সমান ধরতেই পারি। সুতরাং তাহলে কি দাঁড়ালো, তাহলে এফসি সমান এফপি লিখতে পারি। এবার এই যে এফপি সিএফ সমান এফএস ছিল, আবার এফএস আর এফপি সমান হয়ে গেল, তাহলে সিএফ সমান এফপি লিখতেই পারি। সুতরাং যেটা দাঁড়াচ্ছে সিএফ সমান এফপি, তার মানে হচ্ছে দেখো এইবার, সুতরাং সিপি সমান, দেখো ছোট্ট করে লিখে দিচ্ছি, সিপি মানে এই পুরো সিপি সমান 2 ইন্টু, তাহলে কত লিখতে পারি, এফপি, 2 ইন্টু পিএফ বাই এফপি। সুতরাং সিপি মানে কি, সিপি মানে বক্রতা ব্যাসার্ধ, আর সমান, আর এইটা ফোকাস দৈর্ঘ্য, আর সমান 2f, প্রমাণ হয়ে গেল। বোঝা গেল এই পর্যন্ত প্রমাণ? তাহলে বুঝতে পারলে এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করলো, তাহলে এই বাহুটা সমান, এটা প্রমাণ হয়ে গেছে, এই বাহুটা সমান। এবার উপাক্ষীয় রশ্মি বলে এই দুটো বিন্দু কাছাকাছি, যে কারণে আমরা ধরতে পারি এফএস আর এফপি সমান, তাহলে সিএফ সমান এফপি, তাহলে সিপি সমান হাফ অফ এফপি, তাহলে সিপি মানেই হচ্ছে আর সমান 2 ইন্টু এফ। বেশ, প্রমাণ হয়ে গেল। চলো নেক্সট যাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে লিখে নিও। আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম, ছোট্টর উপরে সুন্দর করে বুঝিয়ে দিলাম, এটুকু লিখলেই যথেষ্ট। দেখো পরের প্রশ্ন, গাড়ির হেডলাইট কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এই পেজের কিন্তু খুব সুন্দর প্রশ্ন,
বিভাগ গ এর প্রত্যেকটা প্রশ্ন ভালো। আচ্ছা, এর প্রশ্নের উত্তরটা আমি লিখে নিয়ে তোমাদের বোঝাই, তাহলে তোমরা নোটও পেয়ে যাবে। দেখো, চলো লিখে নিয়ে আগে ভালো করে দেখো। আমি সুন্দরভাবে তোমাদের লিখে দিলাম যে মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, কারণও লিখে দিয়েছি। এক্ষেত্রে বাল্বটিকে দেখো অবতল দর্পণের ঠিক ফোকাসে রাখা হচ্ছে, এইটা ফোকাসে রাখা হচ্ছে। তোমাদের আগেও বলেছি যে ফোকাস থেকে নির্গত আলোক রশ্মি ফোকাস থেকে নির্গত হলে দর্পণের প্রতিফলনের পর প্রতিপ্রদানকে সমান্তরালভাবে নির্গত হয়। তাহলে বাল্ব থেকে নির্গত আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হবে। তাহলে ফোকাসে রাখা হলে সমস্ত আলোক রশ্মিগুলো দর্পণের প্রতিফলিত হওয়ার পর সমান্তরালভাবে নির্গত হচ্ছে, ফলে নির্গত আলোর তীব্রতা অনেক বেশি হয় এবং অনেক দূর পর্যন্ত অন্ধকার ভেদ করতে পারে, যে কারণে স্বাভাবিকভাবে এর কার্যকারিতা অনেক বেড়ে যায়। সেজন্য মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তবে এর কার্যকারিতা বাড়ানোর জন্য বর্তমানে অবতল, এটা জেনে রাখা দরকার তোমাদের, অবতল অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হচ্ছে। অবতল অধিবৃত্তীয় দর্পণ অর্থাৎ আরেকটু মডিফিকেশন করা হয়েছে, ব্যবহার করা হচ্ছে। যদিও এটার সঙ্গে এটা লিখতেও পারো, নাও পারো, কোনো ব্যাপার না। মূল কথাটা এটুকু লিখে দিয়েছি, এইটুকু নোট আকারে লিখে নাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো, পরের প্রশ্নটা রয়েছে 3.4-এ তড়িৎচুম্বকীয় আবেশ বিষয়ক ফ্যারাডের সূত্রগুলি লেখো। এটা বইয়ে রয়েছে, এটা আমি এখানে আর লিখলাম না, এটা তোমরা বইয়েই পেয়ে যাবে, দেখে নিও। এটা বোঝানোরও কিছু নেই, সরাসরি মুখস্থ করতে হবে এটা। প্রথম সূত্রটা যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো বদ্ধ পরিবাহী কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে ওতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়। এটা মুখস্থ করতে হবে তোমাদের। আর দ্বিতীয়ত, কোনো বদ্ধ পরিবাহী কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। খুব সুন্দর করে লেখা আছে তোমাদের প্রান্তিকের বইয়েও সুন্দর করে লেখা আছে, দেখে নিও। প্রান্তিকের বইয়ে লেখা আছে, ছায়ার বইয়েও লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে। এই দুটো কিন্তু মুখস্থ করো। এই ফ্যারাডের সূত্র কিন্তু ইম্পর্টেন্ট, আমি বলছি, আবার বলছি, এই ফ্যারাডের সূত্র কিন্তু আমি বেশ কয়েকটা টেস্ট পেপারের পেজে কিন্তু ভালো ভালো স্কুলের প্রশ্নে কিন্তু এসছে টেস্ট পরীক্ষায়। ওকে, এটা মুখস্থ করে নিয়ে আমি এটা কিছু বোঝালাম না। পরের প্রশ্ন চলো। দেখো, এবারের প্রশ্নটা কিন্তু বোঝাতে হবে তোমাদের। নিম্নলিখিতগুলির মধ্যে তড়িৎযোজী ও সমযোজীগুলো পৃথকভাবে চিহ্নিত করো। এইটা তোমাদের আমি বোঝাবো। চলো, আগে আমি দুটো পার্ট করে নিচ্ছি। একটা হচ্ছে তড়িৎযোজী, একটা তড়িৎযোজী আর একটা সমযোজী, দুটো পার্ট করে নিলাম। এইবার তোমাদের আমি একটা কথা বলি, সেটা হলো আমি তোমাদের আগেও বলেছিলাম, যদি এটা চিহ্নিত করার উপায় কি? চিহ্নিত করার উপায় হচ্ছে দুটো জিনিস দেখো। এক হচ্ছে ধাতু আর অধাতু দিয়ে গঠিত যৌগ সর্বদা কি হয়? তড়িৎযোজী হয়। আর অধাতু আর অধাতু দিয়ে গঠিত যৌগ সর্বদা কি হয়? সমযোজী হয়। এটা তোমাদের বহুবার বলেছেন। এবার এক এক করে দেখি। লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম ধাতু, হাইড্রোজেন অধাতু, কোনটায় চলে যাচ্ছে বলো? তড়িৎযোজীতে চলে যাচ্ছে। তাহলে লিথিয়াম হাইড্রাইড তড়িৎযোজী চলে যাচ্ছে। বোঝা গেল? লিথিয়াম এখানে ধাতু, হাইড্রোজেন অধাতু। তাহলে মূল নিয়মটা হচ্ছে এইটা। মূল নিয়ম হচ্ছে ধাতু প্লাস অধাতু হলে তড়িৎযোজী, আর অধাতু প্লাস অধাতু হলে সমযোজী। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডে কার্বনও অধাতু, অক্সিজেনও অধাতু। তাহলে কি হলো? এখানে চলে গেল সমযোজী, এই যে অধাতু অধাতু সমযোজী। তারপরে দেখো মিথেন, মিথেনের মধ্যে কার্বনও অধাতু, হাইড্রোজেনও অধাতু, তাহলে চলে গেল সমযোজী। লাস্টে দেখো MgCl2, Mg ধাতু, ক্লোরিন অধাতু, তাহলে চলে এলো এখানে। বুঝতে পারলে কি? বোঝা গেল? যদি দেখো ধাতু আর অধাতু দিয়ে যৌগ তৈরি হয়েছে তাহলে সেটা তড়িৎযোজী, চোখ বন্ধ করে লিখে দাও। আর যদি দেখো অধাতু অধাতু দিয়ে যৌগ তৈরি হয়েছে তাহলে সেটা সমযোজী। ক্লিয়ার? এটা বুঝিয়ে দিলাম। এখানে যদি এবার তোমার এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে, তোমার হাজারখানা যৌগ দিলেও তার মধ্যে তুমি বের করে ফেলতে পারবে কোনটা তড়িৎযোজী, কোনটা সমযোজী। ওকে, চলো নেক্সট। দেখো 3.6-এ বলছে দুটি আয়নীয় যৌগের নাম লেখো যেখানে আয়নগুলির অষ্টক পূর্তি ঘটে না। তাই সেখানে একটা উদাহরণ দিতে পারি আমি এই মুহূর্তে, সেটা হলো লিথিয়াম হাইড্রাইড। ভালো করে দেখো, কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম। লিথিয়াম হাইড্রাইড আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে। লিথিয়াম হাইড্রাইড একটা হতে পারে। ওকে, লিথিয়াম হাইড্রাইডটাকে বুঝিয়ে দিই। দেখো, লিথিয়াম হাইড্রাইড হচ্ছে লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়ামের ইলেকট্রন মোট 3টে, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,1। আর হাইড্রোজেন পরমাণু ক্রমাঙ্ক 1, তাহলে এর ইলেকট্রন বিন্যাস একটাই থাকবে। এবার লিথিয়াম কি করছে? লিথিয়াম ওই বাইরের একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে কি তৈরি করবে? Li+। আর হাইড্রোজেন কি করে জানো? ওই একটা লিথিয়ামের বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে H-। দেখো আরও একটা জিনিস শিখলে তোমরা, জানলে এখানে হাইড্রোজেন কিন্তু শুধু ক্যাটায়ন উৎপন্ন করতে পারে না, অ্যানায়নও উৎপন্ন করে। তার একটা উদাহরণ হচ্ছে হাইড্রাইড যৌগ। তাহলে এখানে এই যে Li+ আর H- দিয়ে একটা যৌগ তৈরি করলো LiH,
এখানে লিথিয়ামের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন, লিথিয়ামের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, হাইড্রোজেনের শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন, কারোরই কিন্তু অষ্টক পূর্তি হলো না। এই বিশেষ পরিস্থিতিকে বলে দ্বৈত পূর্তি। কি বলে? এই বিশেষ পরিস্থিতিকে বলে দ্বৈত পূর্তি, মনে রেখো। আচ্ছা, দুটি আয়নীয় যৌগ হচ্ছে, আরেকটি আয়নীয় যৌগ হলো, দেখো আরেকটা যৌগ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মনে রেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভালো করে দেখো Cl Cl Cl, এই প্রত্যেকটা এখানে 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকটা Cl এর অষ্টক পূর্তি হলেও অ্যালুমিনিয়ামের দেখো 1 2 3 4 5 6, অ্যালুমিনিয়ামের এখানে সেক্সটেট অর্থাৎ 6টা ইলেকট্রন থাকে। তখন এ কি করে, অপর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণুর সঙ্গে এইভাবে অসমযোজী বন্ধন তৈরি করে। এই Cl একে অ্যালুমিনিয়াম দিল, এই Cl একে অ্যালুমিনিয়াম দিল, এটা অসমযোজী বন্ধন তৈরি করে। এখানেও কিন্তু এই AlCl3 এর মধ্যে কিন্তু অষ্টক পূর্তি ঘটে না। তাহলে একটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। মনে রেখো এই দুটো যৌগের ক্ষেত্রে আয়নগুলির অষ্টক পূর্তি ঘটে না। নেক্সট চলো পরের প্রশ্ন, সোডিয়াম এবং সোডিয়াম আয়ন ক্যাটায়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত এবং কেন? দেখো নিজেরাই বুঝতে পারবে, আমি বুঝিয়ে দিচ্ছি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যাটা লিখে নিই। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে স্বাভাবিকভাবেই ইলেকট্রন বিন্যাসটা করে নাও 2,8,1। তাহলে এবার দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2,8,1 আর ডান দিকে দেখো সোডিয়াম ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস 2,8। বুঝতেই পারছো একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে এখানে দেখো অষ্টক পূর্তি কিন্তু ঘটেনি, এখানে অষ্টক পূর্তি ঘটেনি, এখানে কিন্তু অষ্টক পূর্তি ঘটে গেছে, অষ্টক পূর্তি ঘটে গেছে। এই যে 2,8 শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 8টা, অষ্টক পূর্তি। আর এর দেখো শেষ কক্ষপথে 8টা দেখাতে পাচ্ছে না, কার জন্য? এই একটার জন্য। সেই জন্য সোডিয়াম এই একটা ইলেকট্রন ছাড়তে চাই, দেখো অলরেডি ছেড়েছে। তাহলে এই সোডিয়ামই তো একটা ইলেকট্রন ছেড়ে এইটা তৈরি করেছে। এবার তাহলে বলো পরমাণু আর আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত? সর্বদাই মনে রেখো অবশ্যই Na+ সোডিয়ামের থেকে বেশি বলো সুস্থিত। মনে রেখো সেটা এর ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রেই পরমাণু আয়নের মধ্যে আয়নই বেশি সুস্থিত হয়। বোঝা গেল ব্যাপারটা? দেখো পরের প্রশ্ন, কেবলমাত্র অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করা হয় না। এই প্রশ্নটা খুব ভীষণ সুন্দর একটি প্রশ্ন, আমি খুব সুন্দর করে একটু নোট লিখে দিচ্ছি তোমাদের, সেই অনুযায়ী তোমরা পরীক্ষা খাতায় লিখবে। চলো দেখো আমি সুন্দর করে এখানে তোমাদের লিখে দিলাম যে অ্যামোনিয়াম নাইট্রাইট, এটা নাইট্রাইট হবে অ্যাকচুয়ালি। অ্যামোনিয়াম নাইট্রাইট একটি অস্থায়ী যৌগ, এর তাপীয় বিয়োজন বিক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতিতে ঘটে। তাই অ্যামোনিয়াম নাইট্রাইটে সরাসরি উত্তপ্ত করে N2 প্রস্তুত করতে গেলে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। তাই সরাসরি উত্তপ্ত না করে NaNO2 ও NH4Cl এর সম আণবিক ভরের অনুপাতে মিশিয়ে N2 প্রস্তুত করা হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত না করে NaNO2 ও NH4Cl মিশিয়ে দিলে সঙ্গে সঙ্গে ওখানে NH4NO2 তৈরি হয়ে যাবে, সরাসরি NH4NO2 নাইট্রোজেনে আর জলে ভেঙে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? কিন্তু দেখো এখানে পরিষ্কার লেখা আছে NH4NO2 অ্যারো হিট দিয়ে N2+H2 তৈরি হবে বটে, কিন্তু ক্রস দেওয়া আছে, তার মানে এটা এই পদ্ধতিতে যাওয়া যাবে না। আবার এটা দেখো টিক দেওয়া আছে, তার মানে এটা যেতে হবে। NaNO2 আর NH4Cl মিশিয়ে দাও, এখানে NH4NO2 তৎক্ষণাৎ তৈরি হয়ে যাবে, দিয়ে নাইট্রোজেন আর H2তে ভেঙে যাবে, ফলে এখানে বিস্ফোরণের সম্ভাবনা থাকবে না। সুন্দর করে কিন্তু বুঝিয়েও দিলাম, লিখিয়েও দিলাম, এটা খাতায় তোমরা লিখে নিও। আরও একটি খুব সুন্দর একটি প্রশ্ন 3.8-এ, আমি তোমাদের আগেও বলেছি আবার বলছি, এই পেজের প্রত্যেকটা বিভাগ গয়ের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। দেখো এই পদ্ধতিটার নাম হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, ভালো করে জেনে নাও। কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতুকে নিষ্কাশন করা হবে। কি করা হয় সেটা হলো উৎপন্ন জিঙ্ক অক্সাইডকে, অর্থাৎ জিঙ্ক অক্সাইড, এটাও তাহলে লিখে নিই, সময় বাঁচানোর জন্য লিখে নিই, তারপর তোমাদের বলছি। দেখো ভালো করে বুঝে নাও, এখানে কার্বন বিজারণ পদ্ধতিতে লিখে দিয়েছি তোমাদের আমি। এবার জিঙ্ক অক্সাইডের সঙ্গে অতিরিক্ত কোকচূর্ণ ভালোভাবে মিশিয়ে 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড কোক দ্বারা বিজারিত হয়ে ধাতব জিঙ্কে পরিণত হয়। এক্ষেত্রে কোক জারিত হয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। আমি বিক্রিয়ার সমীকরণ লিখে দিলাম, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন
জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। এই পদ্ধতিকে বলে কার্বন বিজারণ পদ্ধতি। দেখো ভালো করে দেখো, কার্বনটা কি করলো, এখানে জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেনকে আলাদা করে নিল, নিজে কার্বন মনোক্সাইড উৎপন্ন করলো, জিঙ্ক আলাদা করে দিল। এই পদ্ধতির নাম হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। ওকে, এক্ষেত্রে একটা প্রসঙ্গ তোমাদের বলে দিই, উৎপন্ন কার্বন মনোক্সাইড সেও কিন্তু বিজারকের ভূমিকা পালন করে, সেও বিজারক পদার্থের ভূমিকা পালন করে। সে কি করে, সেও আবার ফার্দার জেডেন এর সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক ধাতুকে মুক্ত করে দেবে আর নিজে CO2 উৎপন্ন করবে। ক্লিয়ার? কমপ্লিট একটা নোট হয়ে গেল। এটুকু লিখলেই তোমাদের যথেষ্ট। এই পদ্ধতির নাম কার্বন বিজারণ পদ্ধতি, মনে রেখো। নেক্সট চলো, দেখো কপারের তৈরি বস্তু দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দিলে সেটি সবুজ হয়ে যায় কেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কপারের তৈরি বস্তু দীর্ঘদিন খোলা বাতাসে সবুজ হয়ে যায় কারণ এই যে দেখো, কপার কি করে, বায়ুর অক্সিজেনের সঙ্গে প্রথমে বিক্রিয়া করে কপার অক্সাইড উৎপন্ন করে। ভালো করে দেখে নাও, কপার অক্সাইড উৎপন্ন করে। সেই কপার অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কপার কার্বনেট উৎপন্ন করে। ক্লিয়ার? এবার সেই কপার কার্বনেট আবার বাতাসের কি করে, জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, ভালো করে প্রত্যেকটা জিনিস লিখে দিচ্ছি, জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, আমি বলেও দেবো তোমাদের এটা এত কিছু প্রয়োজন আছে কিনা, আলটিমেটলি তৈরি করে, দেখো এটাকে বলা হয় ক্ষারকীয় কপার কার্বনেট। এটাকে বলা হয় ক্ষারকীয়, এটা তোমাদের অবজেক্টিভ প্রশ্নও আসে, ক্ষারকীয় কপার কার্বনেট। ওকে, ভালো করে বুঝে নাও। তামা বা তামার সংকর ধাতুকে দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দিলে তার উপর সবুজ ছোপ পড়ে। কারণ বুঝে নাও, কারণটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিও, আমি বলে দিচ্ছি, শুনে নাও। রেখে দিলে, কারণ আর্দ্র বায়ুতে কপারকে রেখে দিলে কপারের উপর কালো রঙের কিউপ্রিক অক্সাইডের আস্তরণ পড়ে, যা বাতাসের, তাহলে প্রথমে এইটা হচ্ছে কালো রঙের একটা আস্তরণ পড়া শুরু হলো। এবার এইটা বাতাসের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্পের সঙ্গে দেখতেই পাচ্ছ পরপর সব হচ্ছে বিক্রিয়া। এত বিক্রিয়া তুমি লিখতেও পারো, নাও পারো। বিক্রিয়া করে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্পের সংস্পর্শে এসে ধীরে ধীরে জারিত হয়ে সবুজ বর্ণের, আলটিমেটলি কি করলো, সবুজ বর্ণের ক্ষারকীয় কপার কার্বনেট CuCO3COH উৎপন্ন করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই জন্য কপারকে খোলা বাতাসে রেখে দিলে সেটি সবুজ হয়ে যায়। এত বিক্রিয়া, তাহলে তোমার ইচ্ছা, তুমি সরাসরি এই বিক্রিয়াটাও লিখতে পারো, এর মধ্যেই সব রয়েছে। ঠিক আছে, তাহলে সবুজ বর্ণের হয়ে যায়। চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো এখানে বলছে অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের মধ্যে NaCO3 যোগ করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। দেখো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটি অ্যাসিড CH3COOH, আর NaCO3 এটা একটা ক্ষার। তাহলে তোমরা কি জানো, অ্যাসিড এবং ক্ষার নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ আর জল উৎপন্ন করে, তোমরা জানো। এবং এই অ্যাসিড এবং ক্ষার নিজেদের মধ্যে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, এই বিক্রিয়াকে কি বলে, প্রশমন বিক্রিয়া, তাই তো, প্রশমন বিক্রিয়া। তাহলে স্বাভাবিকভাবেই অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে NaCO3 বিক্রিয়ায় কি তৈরি হবে, NaCO3 বিক্রিয়ায় তৈরি হবে লবণ আর জল, CH3COONA। তাহলে এখানে Na আর CH3 হলো, আর এখানে আলটিমেটলি H2CO3। ওকে, H2CO3টা ভেঙে যাবে কিসে, H2CO3 H2O আর CO2 উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইডের রেভারবেন্স, একটা বুদবুদ তৈরি হবে, দ্রবণের মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে, একটা বুদবুদ তৈরি হবে, তাই তো ব্যাপারটা। তাহলে কি হবে, তাহলে কি হলো, অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে সোডিয়াম অ্যাসিটেট, এর নাম কিন্তু সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হবে, সোডিয়াম অ্যাসিটেট। এবং H2CO3 কার্বনিক অ্যাসিড বলে, কার্বনিক অ্যাসিডটা অত্যন্ত দুস্থিত অ্যাসিড, অত্যন্ত অস্থায়ী অ্যাসিড, এটা ভেঙে গিয়ে জল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। ঠিক আছে, বোঝা গেল? এইটুকু, এই সমীকরণ সহ লিখতে বলেছে, আমি এই যে সমীকরণ দিয়ে দিলাম, আর কি ঘটে সেটাও তোমাদের আমি বলে দিলাম। বিক্রিয়াটা কি, প্রশমন বিক্রিয়া, এক ধরনের প্রশমন বিক্রিয়া। ক্লিয়ার? সব বলে দিলাম। চলো নেক্সট প্রশ্ন দেখি। আমরা পৌঁছে গেছি একদম বিভাগ গয়ের শেষ প্রশ্নে। চলো, খুব সুন্দর প্রশ্ন, কতগুলো প্রশ্ন আমরা ফেস করলাম। আমি আবার বলছি, মূলত গ বিভাগটা দারুণ, অসাধারণ কিন্তু প্রত্যেকটা প্রশ্ন। কার্বনবিহীন একটি জৈব মূলকের নাম লেখো এবং এই মূলক সমন্বিত একটি যৌগের উদাহরণ দাও। কার্বনবিহীন, ভালো করে দেখো, কার্বনবিহীন জৈব মূলক বলো তো দেখি তোমরা। আমি লেখার আগে মনে মনে ভাবো তো, দেখো তো আমার সঙ্গে মেলে কিনা। কার্বনবিহীন জৈব মূলক OH, এর মধ্যে কার্বন আছে, নেই। তাহলে ওই মূলক সমন্বিত একটি যৌগ, ওই মূলক সমন্বিত যৌগ প্রচুর হতে পারে, যেমন ইথাইল অ্যালকোহল হতেই পারে, ইথাইল অ্যালকোহল লিখলাম আমি।
আমি কি করলাম, ইথাইল গ্রুপের পাশে OH বসিয়ে দিলাম, তাহলে CH3 CH2OH, ব্যাস হয়ে গেল ইথাইল অ্যালকোহল। তাহলে টু দ্য পয়েন্ট অ্যান্সার, কার্বনবিহীন একটি জৈব মূলকের নাম হচ্ছে OH, হাইড্রক্সিল। নাম লেখো, এটা সংকেত বললাম, তোমরা নাম লিখতে চাইলে লিখতে পারো হাইড্রক্সিল মূলক, এটা হাইড্রক্সিল মূলক, এটা হচ্ছে নাম। আর যদি সংকেত চাই OH, ওকে, ওই মূলক সমূহ যৌগের উদাহরণ। ওকে, তাহলে আজকে তোমাদের আমি পেজ নাম্বার 700 ABT এর টেস্ট পেপারের পেজ নাম্বার 700 সলভ করে দিলাম। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ ভালো করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখো, যেগুলো অ্যাডিশনাল ইনফরমেশন দিলাম সেগুলো খাতায় লিখে নিও সুন্দর করে। আর আমি তোমাদের বলেইছি খুব তাড়াতাড়ি ঘ বিভাগগুলো ধরবো, ঘ বিভাগগুলো সব করব। আর তোমাদের আমি সম্ভবত বৃহস্পতিবার বা শুক্রবার লাইভে আসছি, সেদিনকে প্রত্যেকে থেকো। আর রবিবার দিন রাত্রে 9টার পরে মেগা MCQ কম্পিটিশন হবে, প্রত্যেক স্টুডেন্ট কিন্তু থেকো। আমি চাই মেগা MCQ কম্পিটিশনটা দারুণ হোক, প্রত্যেক স্টুডেন্ট পার্টিসিপেট করুক, একটা চরম কম্পিটিশন হোক, একটা রেশারেশি হোক, সেখানে তোমরাও নিজেদের, কারণ একটা কম্পিটিটিভ অ্যাটিটিউড তোমাদের মধ্যেও তৈরি হবে। একটা কম্পিটিশন আসলে সেখানে অনেক স্টুডেন্ট আসলে একটা কম্পিটিটিভ অ্যাটিটিউড তৈরি হবে, তোমাদের মধ্যে পড়াশোনা করার একটা ইচ্ছা মানসিকতা জন্মাবে। জাস্ট এই জন্যই কম্পিটিশন বলছি এটাকে। ওকে, তো প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, খুব তাড়াতাড়ি প্রত্যেকের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ওকে, আপাতত এই পর্যন্তই। ওকে।